আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং টু ইউ অল। একটু দেরি হয়ে গেল, একটু কম্পিউটারের সমস্যা, মানে একটু স্লো আর কি কম্পিউটারটা, তার জন্য একটু দেরি হয়ে গেছে। সো যারা যারা লাইভ অলরেডি জয়েন করেছো একটু আমাকে জানাও যে তোমরা মানে সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং তোমরা হচ্ছে মানে সাউন্ডটা শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিওটা ক্লিয়ার আছে কিনা। একটু আমাকে কমেন্ট করে জানাও যে সাউন্ড শুনতে পাচ্ছ কিনা ঠিকমতো এবং তোমার ভিডিওটা ক্লিয়ার আছে কিনা। আচ্ছা ঠিক আছে, সাউন্ড ভিডিও ক্লিয়ার আছে। তাহলে আমরা খুব দেরি না করে আমাদের ক্লাস শুরু করে দিব। এখনই একটু দেরি হয়ে গেছে, 15 মিনিটের মতো অলমোস্ট। তোমরা ধৈর্য নিয়ে বসেছিলা, যার জন্য মানে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের লেকচার, তো 15 মিনিট বসেছিলে এতে কোনো ক্ষতি হবে না, কারণ আজকের লেকচারটা খুবই ছোট এবং বরাবরের মতো আমি ঘাসফড়িং যেমন তোমাদের দুইটা বই একসাথে পড়িয়ে দিয়েছিলাম, আজকেও সেম দুইটা বই একসাথে পড়াই দিব এবং তোমার সবকিছু দাগানো পিডিএফ যা ম্যাটেরিয়ালস আছে প্রত্যেকটা জিনিস গ্রুপে আপলোড দেওয়া হবে। এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই এবং একদম বুক মার্ক করা লাইন টু লাইন এই প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেওয়া হবে। সো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আর হচ্ছে তোমার লেকচারটা একটু ছোট, আমি দুইটা বই একসাথে পড়াবো, সো বেশিক্ষণ সময় লাগবে না, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা। তো একটু ধৈর্য দিয়ে সবাই ক্লাসটা করে ফেলো ইনশাল্লাহ। একটু মনোযোগ দিয়ে ক্লাস করলে এই রুই মাছের উপর কোনো প্রবলেম থাকবে না। তারপরে যদি কোনো কিছু ছোটখাটো জিনিস বাকি থাকে, আমি সলভ ক্লাস আছে, সলভ ক্লাসে আমি জানো যে এক্সট্রা একটা পার্ট অ্যাড করি, কুইক রিভিশন। তো ওখানে হচ্ছে যদি এক্সট্রা কিছু থাকে সেই জিনিসগুলো আমি অ্যাড করে দিব এবং এই ক্লাস লেকচার দুইটা ভালো করে পড়ার পর ইনশাল্লাহ তুমি বলতে পারবা যে তোমার রুই মাছের উপর একটা পিএইচডি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা খুব বেশি দেরি না করে একটু আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, আমাদের আজকে লেকচার হচ্ছে রুই মাছ। রুই মাছ ফার্স্টে কি লিখে রেখেছি, ল্যাবিও রুইটা। তো তোমরা সবাই আশা করি জানো যে ল্যাবিও রুইটা কি। এটা রুই মাছের বৈজ্ঞানিক নাম, রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাবিও রুইটা। আর আমার পরিচয় বলতে অলরেডি ফেসবুক লাইভে আসছি, পরিচয় তো এমনি চলে আসছে। তো আমার নাম হচ্ছে হুসাইন মোহাম্মদ শাকিল, আমি ঢাকা মেডিকেল কলেজে আছি এখন, মানে K74 ব্যাচ, অর্থাৎ 5th ইয়ারে আর কি। এই যে তোমাদের মতো আমার অনলাইন ক্লাস শুরু হলো 2 দিন আগে, এখন আমিও অফিসিয়ালি 5th ইয়ার আর কি। আগের বার বলছিলাম যে ঝুলে আছি তোমাদের মতো, এখন ঝুলে নাই, এখন 5th ইয়ারের ক্লাস চলতেছে। তার মানে বলা যায় যে 5th ইয়ারে উঠে গেছি। ঠিক আছে, নেক্সট তুমি খেয়াল করো। তাহলে আমরা খুব দেরি না করে আমাদের মূল ক্লাসে চলে যাই। তোমার ফার্স্ট যে কথাটা, রুই মাছ পড়তেছি। এখন আমি বলতেছি যে রুই মাছ পড়তে হবে। এখন রুই মাছ কেন পড়তে হবে, রুই মাছ কেন পড়তে হবে, তাই না? তাহলে রুই মাছ চ্যাপ্টারটা সিলেবাসে আসে 2014 সালে। 14তে কোনো প্রশ্ন হয়নি, বাট 15 থেকে কন্টিনিউয়াসলি প্রতি বছর একটা করে প্রশ্ন হয়েছে। 15, 16, 17, 18, 19 এই 5 বছর 5টা প্রশ্ন। আর ডেন্টাল ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন এসেছে। সো বুঝতেই পারছো ছোট একটা চ্যাপ্টার, এবং রুই মাছকে আমি খুব কিউট চ্যাপ্টার বলি। তার চেয়ে বড় কথা, এখানে সবাই রুই মাছ খাইছে। রুই মাছ খাইছো মানে তো রুই মাছের পর অলরেডি শেষ, তুমি জানো রুই মাছের কি কি আছে। তারপরে আমরা শর্ট করে একটু দেখবো। তো আদারওয়াইজ তোমার এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো এসেছে প্রতি বছরই তোমার একটা করে প্রশ্ন আসে। ছোট একটা চ্যাপ্টার, অল্প পড়াতে তুমি একটা প্রশ্ন পাচ্ছ। একটা প্রশ্ন মানে কিন্তু অনেক কিছু, সো এটা ভুল করা যাবে না। তো আমি আশা করবো আজকের ক্লাস করার পরে তোমরা যদি ভালো করে ক্লাসটা করো ইনশাল্লাহ কারো কোনো প্রকার সমস্যা হবে না রুই মাছে। তারপর যদি কোনো সমস্যা থাকে তোমাদের জন্য গ্রুপের কমেন্ট সেকশন ওপেন আছে, সেখানে আমি অলওয়েজ আনসার দেই এবং আজকেও দিব, কোনো সমস্যা নেই। সো তোমরা কমেন্ট সেকশনে তোমাদের যে কোনো কোশ্চেন, ইউ আর মোস্ট ওয়েলকাম, তুমি ইনভাইটেড এই কোশ্চেন করার জন্য। তুমি যে কোনো কোশ্চেন থ্রো করতে পারো। এখন রুই মাছ তুমি টপিক দেখেই বুঝতে পারছো যে সবচেয়ে ইম্পর্টেন্ট কি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রুই মাছের আইস। 3টা প্রশ্ন এসেছে, খেয়াল করো। 2015, 2016, আরেকটা মেবি লাস্ট ইয়ার 2019 প্রশ্ন এসেছে। তার মানে বুঝতেই পারছো ছোট্ট একটা টপিক আইস, এই ছোট্ট একটা প্যারা থেকে কত কিছু এসেছে। আর কমেন্ট সেকশনের ব্যাপারে, তোমাদের কমেন্ট সেকশনে তো মানে যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। এই কমেন্ট সেকশনে এগুলো বন্ধ করতে হবে, নাহলে কিন্তু কপালে ব্লক ছাড়া আর কিছু না। এখন ব্লক খাইলে তো আর ক্লাস করতে পারবা না। ক্লাস না করলেই বিপদ। একটা খুব একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। এইচএসসি তো পার করে গেল, আগের বার হচ্ছে তোমরা ঝুলেছিলে না, হ্যাঁ আগের বার তোমরা ঝুলেছিলে তখন। সো এইচএসসি পার হয়ে গেছে, এখন শুধুমাত্র অ্যাডমিশনে ফোকাস করতে হবে। সো এই টাইমটাতে প্লিজ একটু কমেন্ট সেকশনে তোমাদের এই যত সব কমেন্ট টমেন্ট এগুলো সব একটু অফ করো, ঠিক আছে? আমি রাগারাগি করতে যাচ্ছি না, তোমরা যা যা লিখো কমেন্টে, মানে সেগুলো মাঝে মধ্যে হচ্ছে দেখাও যায় না, আমরা পড়তেও লজ্জা লাগে। তো একটু কমেন্ট সেকশনটা, জনি ভাইয়ের পোস্ট, জনি ভাই যে পোস্টটা দিছিল ওইটার কথা মনে করে হলো একটু কমেন্ট সেকশনে একটু সোবার থাকো। শুধুমাত্র টপিক রিলেটেড প্রশ্ন করো, ঠিক আছে? শুধুমাত্র এখানে
টপিকের বাইরে কোনো প্রশ্ন প্লিজ কেউ করবা না। ওকে, আমি ক্লাস শুরু করছি। তাহলে রুই মাছ, আমরা ফার্স্ট যে ওয়ার্ডটা পড়বো, তোমাদের সবাই একটু বইটা খোলো এবং স্ক্রিনে দেখো। যদি তোমাদের নতুন বই আমি দাগিয়ে নিয়ে এসেছি, তো নতুন বই আর পুরাতন বইয়ে কোনো পার্থক্য নাই তেমন রুই মাছে, একটা জিনিসে খালি পার্থক্য। সো তোমরা স্ক্রিনে দেখলেও পারো, আর তোমাদের বই দাগানোর ব্যাপার, ক্লাসের পরে তোমরা বই দাগাইতে পারবা, এই যে এক্সট্রা কথাগুলো সব লিখে নিতে পারবা, সবকিছু আপলোড দিয়ে দেওয়া হবে। এখন জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ক্লাসের পড়াগুলো শোনো, আর কোনো কিছু করার দরকার নেই। তাহলে খেয়াল করো, আমরা আমাদের পড়াটা শুরু করি। কি আছে? মেজর কার্প, মাইনর কার্প। কি এটা? রুই মাছ। রুই মাছকে কার্প জাতীয় মাছ বলা হয়, তাই না? তাহলে রুই মাছকে বলা হয় কার্প জাতীয় মাছ। কেন? রুই মাছের বডির মধ্যে কি থাকে? মাথায় কোনো আইস থাকে না, কিন্তু সারা বডিতে সাইক্লয়েড আইস থাকে এবং তাদের বডির মধ্যে বায়োথলি বা পটকা পাওয়া যায়। এই জন্য রুই মাছকে বলা হয় কার্প জাতীয় মাছ। আমরা সামনে পড়বো এটা। এখন কার্প জাতীয় মাছকে দুইটা ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে মেজর কার্প আর একটা হচ্ছে মাইনর কার্প। কারা মেজর কার্প? একটা ক্রাইটেরিয়া দেওয়া দেখো, যাদের ওজন পরিণত বয়সে ইউজুয়ালি 1.5 কেজির বেশি এবং দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটারের বেশি, অর্থাৎ 100 সেন্টিমিটার মানে কি তোমার 1 মিটার। তাহলে এই কথাটা খেয়াল রাখবা, মেজর কার্প যাদের ওজন 1.5 কেজির বেশি এবং দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটারের বেশি, সেগুলোকে বলা হয় মেজর কার্প। আর বাদ বাকি ছোটখাটো যা আছে সব কি? মাইনর কার্প। কি পড়তে হবে তোমার? উদাহরণগুলো। এখন মেজর কার্পগুলো খেয়াল করো, কি কি আছে? রুই, কাতলা, মৃগেল এবং কালীবাউস। আর তোমার মাইনর কার্প কি আছে? বাটা এবং ঘনিয়া। এই যে আজমল স্যারের জুলজি বইয়ের কাভারিং এ কি আছে? সুন্দর একটা বাঘ আছে, তাই না? তাহলে মাইনর কার্পের নামগুলো তুমি বাঘ দিয়ে মনে রাখবা। বাঘের বা দিয়ে হচ্ছে বাটা, আর তোমার ঘ দিয়ে কি? ঘনিয়া। তাহলে মেজর কার্প, মাইনর কার্প সবাই এখনই মুখস্থ করে ফেলো, মেজর কার্প কোনটা, মাইনর কার্প কোনটা। তাহলে রুই, কাতলা, মৃগেল, কালীবাউস হচ্ছে মেজর কার্প, আর বাটা, ঘনিয়া হচ্ছে কি? মাইনর কার্প। নেক্সট চলে আসে আমরা আজমল স্যারের বইয়ের একদম ফার্স্ট পেজ, এটা সেপ্টেম্বর এডিশন। সো এটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো দরকার নাই, ঠিক আছে? এই যা যা আছে সবকিছু তোমাদের পিডিএফ আপলোড দিয়ে দেওয়া হবে। সো রুই মাছে খেয়াল করে, যে আমি ফার্স্টে বলেছি রুই মাছ কি মেজর কার্প, একটু আগে বললাম একটা কার্প জাতীয় মাছ, কার্পের মধ্যে কি? মেজর কার্প। কেন মেজর কার্প? সে ইউজুয়ালি তার লেংথ হয় 100 সেন্টিমিটারের বেশি এবং রুই মাছের কি হয়? ওজনটা 1.5 কেজির বেশি হয়। এই যে কাদের কার্প জাতীয় মাছ বলা হয় সেটাও তোমাদের বলা হয়ে গেছে। দেখো, মিঠা পানির যেসব মাছে মাথায় আইস থাকে না কিন্তু সারা দেহ সাইক্লয়েড আইসে আবৃত এবং তাদের দেহ গহ্বরে পটকা থাকে বা বায়ুথলি, তাদেরকে বলা হয় কার্প জাতীয় মাছ। তাহলে জাস্ট এটা র্যান্ডম একটু পড়ে নিবা, তোমার বেসিক ইনফরমেশন হচ্ছে ওই যে মেজর, মাইনর কার্প। তারপরে নেক্সট দেখো একটা কথা বলা, হালদা নদীর রুইয়ের রেণু পোনা বা ডিম পোনা, এটা কয়দিন বয়সের পোনা? 4 দিন বয়স। এটাতে আমি লাস্টে আসবো, ঠিক আছে? এটা একটু ঝামেলা আছে, তাহলে জাস্ট এই লাইনটা খেয়াল রাখো। হালদা নদীর রুইয়ের পোনা মানে যেটা রেণু পোনা বা ডিম পোনা, সেটার বয়স কত? 4 দিন। আর যেটা পড়তে হবে, আমি তোমাদের ঘাসফড়িং পড়ানোর সময় বলেছি যে সেকেন্ড চ্যাপ্টারে তোমার যে 3টা প্রাণী আছে, 3টা প্রাণীর শ্রেণীতাত্ত্বিক অবস্থান খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে জানতে হবে। এখন রুই মাছ, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু রুই মাছই। তাহলে রুই মাছ কোন ধরনের? রুই মাছ তো খাইছো, তার মানে এটা কাটা আছে, জানো না? তো ভেজিটেরিয়ান হলে সেটা তো কোনো কথা নাই, ঠিক আছে? ভেজিটেরিয়ান হলে সেটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। তোমার রুই মাছ যেটা আছে, তো মাছের মধ্যে কাটা আছে তুমি জানো, তার মানে রুই মাছ কি? মানে ওই কাটাটা, সেন্ট্রাল যে কাটাটা, মেরুদণ্ড বলতে পারো ওটাকে, তাই না? তাহলে রুই মাছ কি? একটা কর্ডাটা এবং সে কি? ভার্টিব্রাটার মধ্যে অন্তর্ভুক্ত। অবশ্যই মাছ কর্ডাটার মধ্যে, কর্ডাটার প্রথম ইয়েটাই হচ্ছে মাছ। তারপর রুই মাছের শ্রেণী কি? অ্যাক্টিনোপটেরাইজি। এই অ্যাক্টিনোপটেরাইজি থেকে তোমার রুই মাছের 2টা বৈশিষ্ট্য এসেছে। অ্যাক্টিনোপটেরাইজি থেকে রুই মাছের 2টা বৈশিষ্ট্য কি কি? সেটা হচ্ছে রুই মাছের যে আইস আছে, আইসটা হচ্ছে সাইক্লয়েড আইস। আর রুই মাছের লেজটা হচ্ছে কি? লেজটা হচ্ছে হোমো সার্কাল ধরনের লেজ। তাহলে রুই মাছের আইস কি? সাইক্লয়েড, আর লেজ হচ্ছে হোমো সার্কাল ধরনের লেজ। এটা কিন্তু অ্যাক্টিনোপটেরাইজি শ্রেণীর বৈশিষ্ট্য, তোমরা ফার্স্ট চ্যাপ্টারটা পড়েছো, সেখানে আছে এটা। তারপর তোমার আছে কি? অর্ডারকে বলা হয় কি? সিপ্রিনিফর্মিস। তারপর ফ্যামিলি, আগেই বলেছি ফ্যামিলিতে কি? আইডিএই এই ওয়ার্ডটা থাকে। ফ্যামিলিতে হচ্ছে আইডিএই, ফ্যামিলিতে হচ্ছে তোমার আইডিএই এই ওয়ার্ডটা থাকে। আচ্ছা, আমি জুম করে নিয়েছি অনেক বেশি, মানে 176% জুম করা, তো অনেক বেশি জুম করা। তারপরে যদি মনে হয় যে তোমার কোনো সমস্যা আছে, তুমি হচ্ছে গিয়ে একটু ফুল স্ক্রিন করে নাও। ফুল স্ক্রিন করলে একদম সব ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাবে। সো তোমার শ্রেণীতাত্ত্বিক অবস্থান পড়তে হবে, কি বললাম? ফাইলাম কর্ডাটা, সাব ফাইলাম হচ্ছে কি? ভার্টিব্রাটা। তারপর ক্লাস বা শ্রেণী হচ্ছে অ্যাক্টিনোপটেরাইজি। তারপর অর্ডার হচ্ছে সিপ্রিনিফর্মিস। ফ্যামিলি কি? সিপ্রিনিডি। আইডিএই থাকা মানে কি? সেটা ফ্যামিলি। তারপর জেনাস ল্যাবিও, আর ইয়ে হচ্ছে কি? লোহিটা, ঠিক আছে? তাহলে এটা একটু পড়ে নিতে হবে। এবার চলে আসো, আমরা চলে আসি রুই মাছের স্বভাব। এখন রুই মাছ কোন ধরনের খাওয়া দাওয়া করে? তাহলে দেখো, জীবনের প্রাথমিক দশায়
মানে একদম প্রাথমিক দশা যখন সে যখন একদম ছোট থাকে, একদম জাস্ট ডিম ফুটে বের হইছে, তখন সে কি খায়? প্লাঙ্কটন জাতীয় খাবার, অর্থাৎ দুই ধরনের প্লাঙ্কটন, প্রাণী প্লাঙ্কটন এবং উদ্ভিদ প্লাঙ্কটন, দুইটাই হচ্ছে খায়। তারপরে যখন আরেকটু বড় হয় সেটা হচ্ছে আঙ্গুলিপনা দশায়, আমরা পরে আসবো, ঠিক আছে, কোন দশাটা কি। আঙ্গুলিপনা দশায় সে কি খায়? সে হচ্ছে প্রধানত প্রাণী প্লাঙ্কটন খায়, তখন কিন্তু উদ্ভিদ প্লাঙ্কটন খায় না। তাহলে অপশন খেয়াল করে আনসার করতে হবে। আঙ্গুলিপনা দশায় কিন্তু উদ্ভিদ প্লাঙ্কটন খায় না, কি খায় তখন? প্রাণী প্লাঙ্কটন। এর সাথে তিনটা খাবার, এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট। কি কি? ডেসমিড, ফাইটোফ্লাজিলেট এবং শৈবাল রেণু। কি কি বললাম? ডেসমিড, ফাইটোফ্লাজিলেট এবং শৈবাল রেণু। প্রশ্ন দিবে রুই মাছ আঙ্গুলিপনা দশায় কোন খাবারটি গ্রহণ করে না? অপশন দিবে প্রাণী প্লাঙ্কটন, ডেসমিড, ফাইটোফ্লাজিলেট, তারপর হচ্ছে উদ্ভিদ প্লাঙ্কটন দিয়ে দিবে। কিন্তু উদ্ভিদ প্লাঙ্কটন তো নাই, উদ্ভিদ প্লাঙ্কটন হচ্ছে সে প্রাথমিক দশায় খায়, সে কিন্তু আঙ্গুলিপনা দশায় উদ্ভিদ প্লাঙ্কটন খায় না। সো এটা মনে রাখতে হবে। নেক্সট দেখো কি বলেছে, অ্যাডাল্ট যে রুই মাছটা সেটা হচ্ছে শাকাশি, অর্থাৎ তৃণভোজী রুই মাছ। এটা আমি আগেই বলেছিলাম ঘাসফড়িং এর ক্লাসে। তারপর জানতে হবে কি রুই মাছে ফুলকা রেখার থাকে। ফুলকা রেখাটা কি এটা আমরা পরে ছবি সহ দেখবো। তো ফুলকা রেখার দেখে কি বোঝা যায়? সে হচ্ছে সব খাবার একদম ছেকে 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 খায়। আর লাস্ট যে কথাটা মনে রাখতে হবে, এই পেজের সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন, রুই মাছ কত ডিগ্রি তাপমাত্রার নিচে বাঁচতে পারে না? উত্তর হচ্ছে 14 ডিগ্রি। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, হয়তোবা দেখবে এবার এবছর পরীক্ষা এটাই দিয়ে দিচ্ছে, অলরেডি ডেন্টাল পরীক্ষায় চলে আসছে এটা, দেখবা যে এই বছর আবারও দিতে পারে। সো রুই মাছ কত ডিগ্রি নিচে বাঁচতে পারে না? উত্তর হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটা খুব ভালো করে মুখস্থ করতে হবে। ওকে, তারপরে আসি আমরা রুই মাছের বাহ্যিক গঠন। এটা আমি বলেছিলাম আগে যে সেকেন্ড চ্যাপ্টারের তিনটা প্রাণীর একটা কমন বৈশিষ্ট্য, তাদের বডির তিনটা পার্ট। রুই মাছের দেহেরও কি তিনটা পার্ট, মাথা, দেহকাণ্ড এবং লেজ। বাহ্যিক গঠনের 3 নাম্বার লাইনে খেয়াল করো, দেহ 3টি অংশে বিভক্ত, মাথা, দেহকাণ্ড এবং লেজ। আর আরেকটা কথা যেটা বলা, রুই মাছ যখন পানিতে চলাচল করে, এই চলনের সময় তাদের গতিটা বাধা পায় না, মানে পানিতে কেউ তাকে রেস্ট্রিকশন দেয় না। ঠিক আছে, এই রেস্ট্রিকশন না দেওয়ার কারণে রুই মাছের আকৃতিকে কি বলা হয়? স্ট্রিমলাইনড আকৃতি। তাহলে এটা মনে রাখতে হবে যে চলনের সময় রুই মাছের গতি পানিতে বাধা পায় না বলে রুই মাছকে কি বলা হয়? উত্তর হচ্ছে স্ট্রিমলাইন। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা। তারপরে আমরা ইন্ডিভিজুয়াল পার্টের বর্ণনাতে চলে যাই। রুই মাছের মাথা সবার আগে। মাথা থেকে কি জানতে হবে? মাথার মধ্যে ম্যাক্সিলারি বার্বেল থাকে। তো ম্যাক্সিলারি বার্বেল জিনিসটা কি? এটা একদম মাথায় এই যে ঠোঁটের কাছাকাছি অঞ্চলে দুইটা মানে গোলাকার পিণ্ডাকৃতির ডিম্বাকার অংশ। তাহলে জাস্ট ছোট ম্যাক্সিলারি বার্বেল, এই যে দেখো ঊর্ধ্ব চলে থাকে। তাহলে জাস্ট এমনি নরমাল মনে রাখো যে মাথার মধ্যে ম্যাক্সিলারি বার্বেল থাকে। আর মাথা থেকে তোমাকে আরো দুইটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন পড়তে হবে। সেটা কি? এই যে দেখো একটা ওয়ার্ড হচ্ছে কানকো, একটা হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। সবাই মোটামুটি মোরলেস মাছ দেখছো। তো মাছের কি এই যে এই পার্টটাতে একটা মানে মানে দরজার মতো, ঠিক আছে না, দরজার খুপড়ির মতো মনে হয় যে এটা কি মাছের কানকো বা ওপারকোলাম। এটা কি করে? তার সম্পূর্ণ ফুলকা প্রকোষ্ঠ, এই কানকোটা যখন উঠাবা, নেক্সট যেদিন বাসায় মাছ আনবে এই কানকোটা উঠায় দেখবা, দেখবা যে ভিতরে কি লাল লাল সুতার মতো দেখা যাচ্ছে, ওগুলো কি ফুলকা। তাহলে এই যে ফুলকা, এগুলো কোথায় থাকে? ফুলকা প্রকোষ্ঠের ভিতর। এই ফুলকা প্রকোষ্ঠকে কে ঢেকে রাখে? উত্তর হচ্ছে কানকো বা ওপারকোলাম। আর তোমার এই যে কানকোটা যখন উপরে উঠাই, তুমি বাসায় মাছ আনলে দেখবা কানকোটা উপরে উঠাইলে দেখবা একটা পাতলা পর্দা আছে, একটু স্বচ্ছ একটু অস্বচ্ছ, মানে সেমি পারমিয়েবল বলতে পারো। তো এই পর্দাটাকে বলা হয় ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। এই ব্রাঙ্কিওস্টেগাল পর্দাটা কি করে? দেখো ফুলকা প্রকোষ্ঠের যে ছিদ্র, বড় অর্ধচন্দ্রাকৃতির ছিদ্র, ওই ছিদ্রটাকে ঢেকে রাখে। তাহলে এই কথাটা সবার যাতে মনে থাকে, ফুলকা প্রকোষ্ঠকে ঢাকে হচ্ছে কানকো, আর ফুলকা প্রকোষ্ঠের ছিদ্রকে ঢাকে কে? ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখতে হবে দুইটা, একদম ক্লিয়ার কাট কথা। নেক্সট চলে আসো রুই মাছের বডির সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে কি? দেহকাণ্ড। রুই মাছের বডির সেকেন্ড পার্ট হচ্ছে কি? তার দেহকাণ্ড। দেহকাণ্ড থেকে কি মনে রাখতে হবে? তার দেহকাণ্ডের 3টা ছিদ্র থাকে। কি কি? পায় ছিদ্র, জনন ছিদ্র এবং রেচন ছিদ্র। এটা কি দিয়ে মনে রাখবা? পাজর দিয়ে। এই যে বুকের হাড়কে আমরা পাজর বলি না, রিবস গুলাকে, তাহলে এই পাজর দিয়ে মনে রাখবা। পাজর মানে কি? পাজরের পা দিয়ে হচ্ছে পায় ছিদ্র, জ দিয়ে জনন ছিদ্র, র দিয়ে রেচন ছিদ্র। একদম সিরিয়ালি চলে আসছে, খুব সুন্দর। প্রথমে পায় ছিদ্র, মাঝে জনন ছিদ্র, লাস্টে হচ্ছে রেচন ছিদ্র। তাহলে এইগুলো একটু মুখস্থ করতে হবে। রুই মাছের পাখনা, তাহলে কি আছে দেহকাণ্ডে? 3টা ছিদ্র, পায়ু, জনন এবং রেচন ছিদ্র। তাহলে পাজরে বা পাজর যেটা দিয়ে মুখস্থ রাখো, কোনো সমস্যা নেই। নেক্সট আছে তোমার রুই মাছের দেহকাণ্ডে কি পাওয়া যায়? পাখনা পাওয়া যায়। মূলত সবগুলা পাখনাই দেহকাণ্ডে থাকে, একটা বাদে। কোনটা? পুচ্ছ পাখনা, কারণ ওইটার নামই হচ্ছে পুচ্ছ। পুচ্ছ মানে হচ্ছে লেজ, ওটা লেজে থাকে। আদারওয়াইজ বাকি 4টা পাখনাই কোথায় থাকে? তার দেহকাণ্ডে। তাহলে মাছের পাখনা কি? মাছ যে চলাচল করে পানিতে কি দিয়ে চলবে? আমাদের তো হাত পা আছে, আমরা পা দিয়ে হাঁটি, কিন্তু ওদের কি? ওদের হচ্ছে এই পাখনা আছে, এই পাখনা দিয়ে সে চলাচল করে। তাহলে মাছের চলনাঙ্গকে বলা হয় পাখনা। আর ওই যে সেম বাসার মধ্যে মাছ আনলে এগুলো এক্সপেরিমেন্ট করে দেখবা, আবার নেক্সট যেদিন মাছ আনবে, প্রতিদিন তো আনে বা মোরলেস সপ্তাহে তো একবার তো আনি।
তাহলে মাছের পাখনাগুলো দেখবা কি হয়, মানে যে ঝাড়ুর শলা আছে না, ওই ঝাড়ুর শলার মতো দেখবা যে একটা পাতলা পর্দা আছে, ওই পর্দার মধ্যে ঝাড়ুর শলার মতো দেখা যায়, মানে যে একদম নারকেলের ইয়ার ঝাড়ু, ওই বাসাবাড়ির ওই ঝাড়ু না কিন্তু বিছানার ঝাড়ু, যে ওই সূক্ষ্ম শলাকার অন্তকঙ্কালকে কি বলে, এগুলোকে বলে পাখনা রশ্মি। এখন রুই মাছ কয় ধরনের পাখনা আছে মনে রাখতে হবে, উত্তর হচ্ছে 5 ধরনের। একদম ক্লিয়ার কাট দুইটা কথা, রুই মাছে কয় ধরনের পাখনা আছে বললে উত্তর হবে 5 ধরনের, কিন্তু টোটাল পাখনা কয়টা, উত্তর হবে কি 7 ধরনের পাখনা। এখন এই 5 ধরনের পাখনার মধ্যে কি আছে, এই 5টার মধ্যে তুমি জাস্ট একটা ওয়ার্ড মনে রাখো, পুচ্ছ পাখনা চলাচল, অর্থাৎ যে লেজটা হচ্ছে মূলত এই যে লেজ কি পায়ের সমতুল, তাহলে এই লেজটা হচ্ছে চলাচলে সহায়তা করে, আর বাকি সবগুলো হচ্ছে পানির মধ্যে তার ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এই যে চলতেছে, মাছ তো ডুবে না কখনো, সুন্দর করে সাঁতার কাটতেছে, এটার কারণ কি, সে এই ভারসাম্য রক্ষা করতেছে, বাকিগুলো পাখনা। আর লাস্ট কি পয়েন্ট পড়তে হবে, লেজে কি আছে, জাস্ট একটা কথাই পড়বা, রুই মাছের লেজ বা পুচ্ছ পাখনা কি থাকে, লেজের মধ্যে মানে লেজটা হচ্ছে হোমো সার্কেল, অর্থাৎ দুইটা সাইড সেম হবে। আমি একটু এখানে এই যে দেখো লেজটা কিরকম, একদম হোমো সার্কেল লেজ, দুই সাইড একদম মাঝখান বরাবর কাটলে দ্বিপার্শ্বীয় প্রতিসম হয়ে যায় একদম। আচ্ছা, তারপরে একটু কথা বলতে চাই, আমি আগে বলে নেই যে রুই মাছের বডিতে কি থাকে, তার দেখো দেহকাণ্ডের মাঝ বরাবর দুইটা পার্শ্ব রেখা থাকে, তোমাদের বইয়ে দেখো এই যে পাখনাগুলো আছে, এই পাখনাগুলো আমি 5-7 কাহিনী আবারও বলবো, স্লাইডে দেখানো হবে। তাহলে তোমার এই যে রুই মাছের দেহকাণ্ডের মধ্যে একটা রেখা থাকে, এই রেখাকে কি বলা হয়, পার্শ্ব রেখা। ঠিক আছে, দেহকাণ্ডে কি থাকে, পার্শ্ব রেখা। এই পার্শ্ব রেখা হচ্ছে তোমার, একটু পার্শ্ব রেখার ডিটেইলস পড়তে হবে, ডিটেইলসে আমি একটু আসি। এই যে খেয়াল করো, রুই মাছের দেহকাণ্ডের উভয় পাশে কি থাকে, পার্শ্ব রেখা। এখন পার্শ্ব রেখা কি বাইরের দিকে থাকে, একদম সেন্ট্রাল লাইন বরাবর। তোমার পার্শ্ব রেখার যে বাইরের দিকে কি থাকে, 41 থেকে 42টা আইস। তুমি সুন্দর মাছটা দেখলে বুঝতেছো, মাছের বাইরের দিকে কি সমস্ত বডিটা আইস দ্বারা আবৃত। তাহলে এই পার্শ্ব রেখার বাইরের দিকে কি থাকে, এই পাশে মানে বডির তো দুইটা সারফেস, ভেন্ট্রাল আর হচ্ছে গিয়ে ডরসাল সারফেস, তাহলে অঙ্কীয় আর পৃষ্ঠীয়, তাহলে দুই সারফেসে কি প্রত্যেক সারফেসের যে পার্শ্ব রেখা প্রত্যেকটাতে 41 থেকে 42টা আইস থাকে। ক্লিয়ার? আর এটার ভিতরের দিকে মানে বডির স্কিন বা আইসের নিচের দিকে কি থাকে, নিউরোমাস্ট। এই নিউরোমাস্ট কি, নিউরোমাস্ট হচ্ছে সংবেদী অঙ্গ, তাহলে এই ওয়ার্ডটা খেয়াল রাখতে হবে। ভিতরের দিকে কি থাকে, নিউরোমাস্ট, নিউরোমাস্টকে বলা হয় সংবেদী অঙ্গ। তাহলে রুই মাছের সংবেদী অঙ্গ কোনটা, উত্তর হচ্ছে নিউরোমাস্ট। নিউরোমাস্টের কাজ কি, 3টা কাজ, পানির রাসায়নিক গুণাগুণ, চাপ এবং গতি নির্ণয়। কি বললাম, পানির রাসায়নিক গুণাগুণ, চাপ এবং গতি নির্ণয়। তাহলে এই কথাটা কিন্তু পার্শ্ব রেখা থেকে মুখস্থ করতে হবে, এটা আলিম স্যারের বইয়ের ইনফরমেশন। এবার আমরা চলে আসি, রুই মাছের এই জায়গাটা আমরা স্কিপ করে গিয়েছি, যে রুই মাছের পাখনা একটু ডিটেইলস পড়তে হবে। অ্যাকচুয়ালি আলিম স্যারের বইয়ে টোটাল ডিটেইলস আছে, আমি একটা টেবিল বা স্লাইড বানিয়েছি, এটা কম্পেনিয়ন বুকে তোমাদের এটা কম্পেনিয়ন বুকে আছে। তো তোমার হচ্ছে কি এই স্লাইডটা থেকে তুমি কি করবা, প্রত্যেকটা জিনিস ওইভাবে পড়ে নিবা, এটা কম্পেনিয়ন বুক থেকে পড়তে পারবা। তাহলে এই যে আমি ওই জায়গায় যাওয়ার আগে একটু দেখাই ছবিতে, এই যে রুই মাছের পাখনাগুলো খেয়াল করো, টোটাল কি আছে, 5 ধরনের পাখনা, কিন্তু টোটাল পাখনা হচ্ছে 60টা। ঠিক আছে, আমি আবারও রিপিট করছি, যদি বলে কয় ধরনের পাখনা, উত্তর হবে 5, কিন্তু যদি বলে কয়টি, টি বললেই হচ্ছে তুমি উত্তর দিবা 7টি পাখনা। তাহলে এই কথাটা যাতে সবার খেয়াল থাকে। আচ্ছা, নেক্সট তুমি দেখো, এই যে আমি বলছিলাম যে অবস্থানগুলো দেখাবো, তাহলে রুই মাছের পাখনাগুলো খেয়াল করো, একদম এটা কি রুই মাছের দেহকাণ্ড, বডির 3টা পার্ট, এটা লেজ, এটা মাথা, আর এটা হচ্ছে কি দেহকাণ্ড। তাহলে এই যে দেহকাণ্ডতে খেয়াল করো, তুমি যদি এদিক থেকে মাপো, ঠিক আছে, একদম স্কেল দিয়ে মাপলে কি হবে, দেহকাণ্ডের একদম মাঝ বরাবর একটা পাখনা থাকে। কোন পাখনা এটা, পৃষ্ঠ পাখনা। তাহলে দেহকাণ্ডের মাঝ বরাবর কোন পাখনা থাকে, পৃষ্ঠ পাখনা। তারপরে তোমার কি আছে, এই যে খেয়াল করো, এটা কি কানকো, একদম কানকোর ঠিক পিছনে, কানকোর ঠিক ইমিডিয়েট পাশে কি থাকে, বক্ষ পাখনা। বক্ষ পাখনা দুইটা থাকে, একটা দেখা যাচ্ছে, আরেকটা হচ্ছে ওই পাশে থাকে, সো এটা 3D ছবি না, এই জন্য দেখা যাবে না। তারপর তোমার আছে কি বক্ষ পাখনার পিছনে শ্রোণী পাখনা, আর বাকি যে দুইটা পাখনা এগুলা কি নাম পায়ু পাখনা, এটা থাকে পায়ুতে। তারপরে পুচ্ছ পাখনা, এটা কই থাকে, লেজে থাকে। তাহলে মূলত 3টার অবস্থান মুখস্থ করতে হবে। এবার আমরা একটু মূল স্লাইডে চলে আসি, যে কোথা থেকে পড়বা এই জিনিসটা। ওকে, খেয়াল করো,
রুই মাছের পাখনা, এই যে আমি লাইনটা লিখে দিয়েছি, 5 ধরনের মোট 60টি পাখনা আছে, তার মানে বোঝাই যাচ্ছে 5 ধরনের 5টা আছে, সাথে 2টা এক্সট্রা, তার মানে 2টা পাখনা কি ডাবল করে থাকবে। কোনগুলা সেগুলা? এই যে দেখো পযুক্ত মানে অযুগ্ম কথাটা আমি লিখেছি। পযুক্ত মানে অযুগ্ম মানে কি? এই যে দেখো তোমার পাখনাগুলা, পৃষ্ঠ পাখনা, তারপর তোমার পায়ু পাখনা আর পুচ্ছ পাখনা, এই তিনটা কি? এই তিনটা পাখনা প দিয়ে না, তাহলে এই তিনটা পাখনা কয়টা করে থাকবে? উত্তর হচ্ছে এই তিনটা পাখনা থাকে হচ্ছে একটা করে। আর বাকি যে 2টা পাখনা, এই যে বক্ষ আর শ্রোণী, এই 2টা ওয়ার্ডে কি প আছে? প নাই, তাহলে এগুলো হচ্ছে ডাবল করে থাকে। ওকে, তারপরে পাখনা রশ্মি সংখ্যাগুলো মুখস্থ করতে হবে। তোমার বাম সাইডে যেগুলো আছে এগুলো হচ্ছে আজমল স্যারের বইয়ের, আর আলিম স্যারের বইয়ে সেম ইনফরমেশনই দেওয়া, জাস্ট একটু 19-20। কেমন? যেমন পাখনা রশ্মি পৃষ্ঠ পাখনা আজমল স্যারের বলা 14 থেকে 16, কিন্তু আলিম স্যারে কি বলা? 15 থেকে 16। ঠিক আছে, সংখ্যাগুলো পড়তে হবে তোমার, ফার্স্ট যে পার্টটা বা যে অংশ সংস্থানটা পড়তে হবে সংখ্যাগুলো, এবং ডেইলি এক্সামের জন্য তো অবশ্যই পড়তে হবে, রেগুলার এক্সামের জন্য মাস্ট। তাহলে তোমার পাখনা রশ্মি কি আছে? 14 থেকে 16টা, এখনই মুখস্থ করে নাও। তাহলে পৃষ্ঠ পাখনা থেকে 14 থেকে 16, আলিম স্যারের বই কি বলেছে? 15 থেকে 16, তাহলে এই 15 থেকে 16 কি 14 থেকে 16 এর মাঝখানেই পড়তেছে। তারপরে বক্ষ পাখনা আজমল স্যারের বই 17 থেকে 18, আর আলিম স্যারের বই কি বলা? উত্তর হচ্ছে 16 থেকে 17, কাছাকাছি নাম্বার কিন্তু। তারপর শনি পাখনা দুই বই বলা 9টা থাকে, মানে পাখনা রশ্মি। তারপরে তোমার পায়ু পাখনা কি থাকে? 6 থেকে 7টি, আজমল স্যারের বইয়ের মতে, মানে আজমল স্যারের বই হচ্ছে রেঞ্জে দেওয়া। আর যদি সিঙ্গেল অপশন থাকে কি উত্তর দিবা 7টি, কারণ তখন প্রশ্নটা আলিম স্যারের বই থেকে হয়েছে। আর লাস্ট পুচ্ছ পাখনা, এটা নিয়েও তোমার 2টা বই হচ্ছে গিয়ে কি, 2টা বই সেম কথা বলেছে যে পুচ্ছ পাখনায় 19টা করে পাখনা রশ্মি থাকে। তাহলে একটু সংখ্যাগুলো মুখস্থ করে নাও চট করে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এগুলো ইজিলি মুখস্থ হবে। নেক্সট তুমি দেখো অবস্থান। অবস্থান অলরেডি আমি পড়াই ফেলছি। এই যে দেখো দেহকাণ্ডের মাঝ বরাবর কোনটা থাকে? পৃষ্ঠ পাখনা, যে দেখাছিলাম ছবিতে। তারপরে যে কানকর পিছনে কোনটা? বক্ষ পাখনা। আর বক্ষ পাখনার উভয় পাশে থাকে শনি পাখনা। লাস্টের 2টা বলা হয়েছে পায়ু পাখনা, পায়ুতে লেজ মানে পুচ্ছ পাখনা থাকে লেজে। এবার চলে আসি একটু কঠিন পার্ট, সেটা হচ্ছে কাজ। তাহলে কাজগুলো কিন্তু খুব ভালো করে তোমাকে মুখস্থ করতে হবে। তাহলে কাজগুলোতে একটু দেখো, এখানে আমি খুব বেশি কিছু বলবো না, এগুলো তো ম্যাক্সিমামই মুখস্থ করার জিনিস। 2-1টা জিনিস আছে একটু শব্দের পার্থক্য, যেমন কাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, দেখো আমি হাইলাইট করে লিখে রেখেছি, বোল্ড করে লিখা, প্রধান চলনাঙ্গ হিসেবে কাজ করে। একটু আগেও বলেছিলাম যে রুই মাছের যে পাখনা আছে 5টা, তার মধ্যে কি হয়? 4টা হচ্ছে ভারসাম্য রক্ষা করে, শুধুমাত্র একটা পাখনা হচ্ছে তার কি চলনে সহায়তা করে, এটাকে বলে চলন অঙ্গ। তাহলে সেই পাখনাটা কোনটা? পুচ্ছ পাখনা। ওকে, আর এখান থেকে তুমি অবশ্যই কাজগুলো পড়বা। 2টা জিনিস আছে একটু কাছাকাছি, দেখো পৃষ্ঠ পাখনার 2 নাম্বার কাজ হঠাৎ ঘুরতে বা থেমে যেতে সাহায্য করে, আর তোমার শনি পাখনাতে কি বলা? দ্রুত ঘুরতেও থামতে সাহায্য করে। তাহলে 2টা একদম কাছাকাছি ইনফরমেশন না? কি দিয়ে মনে রাখবা? দেখো এখানে কি বলছে? হঠাৎ। তাহলে হঠাৎ ঘোরা মানে কি? ঠ আছে, এটা কি পৃষ্ঠতে ঠ আছে না? অন দা আদার হ্যান্ড তোমার শনিতে কোনো ঠ নাই। শনিতে কি বলা? দ্রুত ঘুরতে, দ্রুততে দেখো নিচে র ফলা, আর শনিতেও নিচে র ফলা আছে। তাহলে এটা দিয়ে একটু মুখস্থ করবা। ওকে, তাহলে তোমার কি বললাম? হঠাৎ ঘুরতে বললে উত্তর হবে পৃষ্ঠ পাখনা, হঠাৎের ঠ আছে ওটা হচ্ছে পৃষ্ঠ। আর শনি পাখনা কি? শনির নিচে র ফলা, তাহলে দ্রুতর নিচেও কি র ফলা আছে, তাহলে একটু এটা মুখস্থ করে নিবা। ওকে, এবার চলে আসি আমরা রুই মাছের আইস। এটা হচ্ছে সবচেয়ে ডিবেটেবল জিনিস। আমি জানি তোমরা অনেকে হচ্ছে গিয়ে কম্পিনিয়ন বুকের ছবি তুলে দিছো যে ভাইয়া 2015তে একটা প্রশ্ন এসেছিল যে নিচের কোন মাছে সাইক্লয়েড আইস দেখা যায়নি। সবাই একটু মনোযোগী হও, একটু ক্লিয়ার করে শুনো। রুই মাছের কি প্রশ্নটা এসেছিল? নিচের কোন মাছে সাইক্লয়েড আইস দেখা যায় না? অপশন ছিল তোমার কার্প জাতীয় মাছ, রুই মাছ, ইলিশ আর স্যামন। তাহলে এই প্রশ্নের আনসার কি হবে? অ্যাকচুয়াল কথা যেটা হচ্ছে তোমার প্রতি 4টা মানে 4টা অপশনই সঠিক, 4টাতেই সাইক্লয়েড আইস দেখা যায়। তাহলে তুমি আনসার কিভাবে ডিটারমাইন করবা? আনসার হচ্ছে তোমার এই যে প্রশ্নটা আসছে, প্রশ্নটা সম্পূর্ণ আলিম স্যারের বইয়ের হুবহু কপি। প্রত্যেকটা অপশন হচ্ছে আলিম স্যারের বই থেকে। দেখো সকল কার্প আলিম স্যারের বইয়ের কথা, তাহলে ওইটা অপশনে কোত্থেকে আসলো? যদি তোমার আজমল স্যার থেকে করতে সেটাকে আসতো না, আজমল স্যারের তো এরকম কিছু নাই। তারপরে যে স্যামন, স্যামনের কথা শুধুমাত্র আলিম স্যারের বইয়ে বলা, আজমল স্যারের বই স্যামন নিয়ে কিছু বলাই নাই। তাহলে এই প্রশ্নটা আলিম স্যারের বই থেকে এসেছে। এই জন্য তোমার ইলিশ যদিও সাইক্লয়েড, ইলিশে অবশ্যই সাইক্লয়েড আইস থাকে মাস্ট, কিন্তু যেহেতু প্রশ্নটা ওই বই থেকে এসেছে এবং হুবহু লাইন ওয়াইজ, বইয়ের হুবহু লাইন ওয়াইজ এটার উত্তর ইলিশ হবে। ঠিক আছে, এটা নিয়ে যাতে এরপর আর কারো কনফিউশন না থাকে। তারপর আমি জানি ক্লাসের পরে হচ্ছে কি 2-1 জন আবার দিবে ভাই এটার উত্তর ইলিশ কেন। তাহলে যারা যারা শুনতেছো প্লিজ এটা মাথায় ঢুকাই নাও,
এটা আলিম স্যারের হুবহু লাইন ওয়াইজ উত্তর হচ্ছে ইলিশ হবে, কিন্তু সত্যি কথা বলতে কি সবগুলা মাছেই সাইক্লয়েড আইস পাওয়া যায়, এটা যাতে আর কারো ভুল না হয়। আর কি বলা আলিম স্যারের বইয়ে তুমি জানো রুই মাছের আইসটা কেমন, সাইক্লয়েড আইস। আর আলিম স্যারের বইয়ে আরো এক্সট্রা কথাবার্তা বলা কি সকল কার্প জাতীয় মাছ, তারপরে তোমার স্যামন মাছ আর লাংফিশ, এই 3 ধরনের মাছে কি থাকে, এই 3 ধরনের মাছ হচ্ছে সাইক্লয়েড আইস থাকে। তাহলে এই কথাটা আলিম স্যারের বইয়ের মনে রাখবা। তাহলে স্যামন মাছে অবশ্যই সাইক্লয়েড, গুগলে সার্চ দাও সাইক্লয়েড আইস হবে। তারপর নেক্সট দেখো কি বলছে, এই যে আইসটা আছে, তো আইসের মধ্যে অস্থি উপাদান জমা হয়, এখন কোথাও কম কোথাও বেশি, যেখানে বেশি জমা হয় সেটা কি একটু উঁচু হবে, আর যেখানে কম জমা হয় সেটা কি, সেটা হচ্ছে তোমার নিচু হবে। তাহলে উঁচু এবং নিচু, উঁচু গুলাকে বলে আল, নিচু গুলাকে বলে খাদ। কি পড়তে হবে তোমার, এই যে উঁচু আলগুলা আছে, এই উঁচু আলগুলাকে কি বলা হয়, সার্কুলাস বা বৃদ্ধি রেখা। এগুলা দ্বারা কি করা যায়, নামই বলছে বৃদ্ধি রেখা, তার মানে মাছের বৃদ্ধি নির্ণয় করা যায় এটা দিয়ে। তাহলে সার্কুলাস বা বৃদ্ধি রেখা কাজ কি, এটা দিয়ে মাছের বৃদ্ধি নির্ণয় করা যায়। এবং একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমার বছর এসেছিল 2016 সালে, যে রুই মাছের আইসের বৃদ্ধি কখন ভালো দেখা যায়। এই সাইক্লয়েড আইস কিন্তু লাস্ট ইয়ারের প্রশ্ন। রুই মাছের আইসের বৃদ্ধি ভালো দেখা যায় বসন্ত এবং গ্রীষ্মকাল। এখন এটা কেন বলতেছি, কারণ মাছের ক্ষেত্রে যেটা হয় যে মাছ বললে মানে আবেগের তাড়নায়, যে বর্ষাকালে তো বড় বড় মাছ পাওয়া যায়, এই যে নদী সব জায়গার মধ্যে তোমার বর্ষাকালে কি বড় বড় মাছ পাওয়া যায়, তার মানে সবাই ভাববে যে মাছ মনে বর্ষাকালে বড় হয়, কিন্তু না। মাছের আইসের বৃদ্ধি বা বয়স মানে বৃদ্ধিটা তার কখন ভালো দেখা যায়, উত্তর হচ্ছে বসন্তকাল এবং গ্রীষ্মকাল। কেউ আবেগের তাড়নায় বর্ষাকাল তাকাবে না প্লিজ, এটা সবার প্রতি রিকোয়েস্ট, একটু ভালো করে মনে রাখো বসন্ত গ্রীষ্ম, কোনো বর্ষাকাল নাই, এটা যাতে সবার মাথায় থাকে। নেক্সট দেখো তোমার কিছু এক্সট্রা ইনফরমেশন কোথা থেকে, আলিম স্যার থেকে। কি বলেছে, প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ, খুবই স্বাভাবিক, আমাদের স্কিন, এই যে আমাদের বডির যে ইন্টারনাল জিনিসগুলো আছে, আমাদের বডিকে ইনফেকশন থেকে কারা রক্ষা করতেছে, স্কিন। আমাদের বডি পার্ট গুলো যদি ওপেন থাকতো, তার মানে বুঝতেছো কত রকমের ধুলাবালি জমে ইনফেকশন হইতো, এটা কে প্রতিবন্ধকতা করতেছে, উত্তর হচ্ছে, উত্তর কি, উত্তর হচ্ছে তোমার স্কিন। তাহলে এই যে স্কিন প্রতিবন্ধকতা তৈরি করতেছে, ওদের ক্ষেত্রে ওদের স্কিন কি, ওদের আইস হচ্ছে ওদের ক্ষেত্রে ওদের স্কিন। তাহলে আইস কি, মাছের প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ, খুব ক্লিয়ার। তারপরে আইসগুলো কোথা থেকে সৃষ্টি হয়, ত্বকের ডার্মাল স্তর, ইপিডার্মাল না, হাইপোডার্মাল না, এন্ডোডার্মাল না, ওয়ার্ডটা কি ডার্মাল, তাহলে খেয়াল রাখবা ডার্মাল স্তর থেকে উৎপন্ন। তারপর রাসায়নিক গঠন কি দিয়ে, আইস হচ্ছে চুন এবং কোলাজেন তন্তু দিয়ে, তন্তু ওয়ার্ডটা আমি লিখতে মিস করে গেছি। তাহলে রাসায়নিক গঠন কি চুন এবং কোলাজেন তন্তু, সবকিছু কম্পেনিয়ন বুকে আছে, এভরিথিং। তারপরে কালারটা হচ্ছে রূপালী বর্ণ, ইম্পর্টেন্ট না। তারপরে তোমার কি আছে, ফোকাস বা নিউক্লিয়াস। ফোকাস বা নিউক্লিয়াস কি, এটা আইসের কেন্দ্রকে বলা হয় ফোকাস বা নিউক্লিয়াস। রুই মাছের আইসের কেন্দ্রকে, তাহলে ফোকাস, তুমি যদি অপশনে নিউক্লিয়াস দেখো, নিউক্লিয়াস কি কোষের কেন্দ্র, সেন্টারকে বলা হয় নিউক্লিয়াস। তাহলে আবার নিউক্লিয়াস দেখে এটা ভাইবো না যে এটা তো বোটানির, রুই মাছের মধ্যে বোটানির প্রশ্ন কোত্থেকে এসে পড়লো, তাই না, কোষের গঠনের প্রশ্ন কোত্থেকে আসলো। সো খেয়াল রাখবা আইসের কেন্দ্রকে আলিম স্যারের বই এক্সট্রা একটা কথা বলেছে ফোকাস বা নিউক্লিয়াস, তাহলে এই কথাটা যাতে মনে থাকে। আর দেখো তোমার আরেকটা কথা, সেটা হচ্ছে কি, এই যে আইস, আইসের কাজ দেওয়া, একটা কাজ অলরেডি তুমি পড়ছো, আমি অলরেডি এতক্ষণ পড়াই ফেলছি। কি, একটু আগে বলছিলাম না যে অ্যাক্টিনোপ্টেরাইজি হওয়ার কারণে তার আইসটা সাইক্লয়েড, তার মানে কি মাছের শ্রেণীবিন্যাসে সহায়তা করে। আর সার্কুলাসের কথা বললাম, সেটা কি বয়স এবং বৃদ্ধি হার নির্ণয়। জাস্ট 2 নাম্বার কাজটা মুখস্থ করতে হবে, বড় করে লেখা কি, চলনের সময় পানির বাধা হ্রাস করে। কি বললাম, চলনের সময় পানির বাধা হ্রাস করে। ওকে, এবার হচ্ছে তোমাদের জন্য 1 মিনিট সময়, তোমরা জিনিসগুলো আবার দেখে নাও। আমি হচ্ছে একটা স্পট এক্সাম নিব, 3টা প্রশ্ন থাকবে। ওকে, ওকে 1 মিনিট সময় দিচ্ছি, আমি এরপর একটা স্পট এক্সামের কোশ্চেন থ্রো করব, 3টা প্রশ্ন থাকবে। আচ্ছা, ওই 1 মিনিট নীরবতা পালনের মতো 1 মিনিট শেষ হয়ে গেছে 30 সেকেন্ডে। তাহলে দেখো তোমার স্পট এক্সাম, 3টা প্রশ্ন আছে, সবাই একটা কমেন্টে আনসার করো, একাধিক কমেন্ট করার দরকার নেই, ঠিক আছে, একাধিক কমেন্ট করে শুধু শুধু গ্রুপে কমেন্ট সংখ্যা বাড়ানোর কোনো দরকার নেই, সবাই আনসার করে ফেলো। 3টা প্রশ্ন, আমি তোমাদের আনসার চেক করছি, সময় 30 সেকেন্ড।
আচ্ছা, একজন বলতেছে এত সুন্দর করে দেওয়া নাই কম্পিনেন্ট বুকে। আমি এগুলো কোত্থেকে উঠাইছি? আমি নিজে কম্পিনেন্ট বুকের এই লেকচারটা আমি রেডি করছি, ওখানে যা আছে তাই কিন্তু তোমার লেকচারে দেওয়া। তো একটু দেখে শুনে কথা বলবো, ঠিক আছে? তুমি একটু বইটা দেখো, বইয়ের মধ্যে সবকিছুই কিন্তু আছে। তুমি শুধু শুধু মানে অ্যালিগেশন লাগাচ্ছ নাই, এটা অবশ্যই আছে। আচ্ছা ঠিক আছে, আনসার কি? মাইনর কার্ভ কোনটি? মাইনর কার্ভ হচ্ছে ঘনিয়া, কারণ তোমার বাঘ যেগুলো ছিল বাটা ঘনিয়া হচ্ছে মাইনর কার্ভ। তারপর তোমার কি দেওয়া আছে? রুই মাছের দেহে কয়টি পাখনা থাকে? উত্তর কি? 60টি পাখনা। সবাই মোটামুটি আনসার পেরেছো। আর 3 নাম্বার কি আছে? রুই মাছের বয়স নির্ণয় করা হয় কি দেখে? উত্তর হচ্ছে সার্কুলাস বা বৃদ্ধি রেখা দেখে। তাহলে যদি বলতাম আমি রুই মাছের কয় ধরনের পাখনা থাকে, উত্তর কি হতো? 5। সো কথাটা খেয়াল করবা। ওকে, নেক্সট চলে আসো, রুই মাছের রক্ত সংবহন তন্ত্র কি জানতে হবে? রুই মাছের যে কোনো প্রাণীর রক্তই কি দুইটা অংশ, রক্তরস এবং রক্তকণিকা। রুই মাছের যে রক্তকণিকা থাকে সেটা কি দুই ধরনের, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা আর একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। এখন এক্সেপশন যেটা, নরমালি মানুষের ক্ষেত্রে কি হয়, লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে না, বাট ওর ক্ষেত্রে দেখো লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস যুক্ত। আমি যুক্ত দেখো স্টার মার্ক করে দিয়েছি। তাহলে লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস যুক্ত। আর শ্বেত রক্তকণিকা হচ্ছে অ্যামিবার মতো, আলিম স্যারের বইয়ে বলা শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে না। তাহলে রুই মাছের কাহিনী কিন্তু পুরাই রিভার্স, লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে, শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। নেক্সট তুমি দেখো, রুই মাছের রক্ত সংবহন তন্ত্র কি কি নিয়ে গঠিত? 4টা জিনিস, হৃৎপিণ্ড, ধমনী, শিরা এবং কৈশিক নালী। কি কি বললাম? হৃৎপিণ্ড, ধমনী, শিরা এবং কৈশিক নালী। তোমার হচ্ছে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 1 2 3 4, তাহলে এটা মনে রাখতে হবে। প্রশ্ন দিবে নিচের কোনটি রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের অংশ নয়? তাহলে এই 3টা বাদে যা থাকবে সেটা উত্তর। নেক্সট দেখো, রুই মাছের হৃৎপিণ্ড, রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? উত্তর হচ্ছে 2টা প্রকোষ্ঠ, একটা অ্যাট্রিয়াম একটা ভেন্ট্রিকল, আর হচ্ছে তার একটা উপর প্রকোষ্ঠ থাকে, সেটা কি? সেটা হচ্ছে সাইনাস ভেনোসাস। তাহলে রুই মাছের হৃৎপিণ্ডের উপর প্রকোষ্ঠকে কি বলা হয়? উত্তর হচ্ছে সাইনাস ভেনোসাস। একটু খেয়াল করো নিচে ইন্ডিভিজুয়াল ডেসক্রিপশন গুলা কি আছে। সাইনাস ভেনোসাস এটা হচ্ছে উপর প্রকোষ্ঠ। আরেকটা উপর প্রকোষ্ঠ আছে, নাম হচ্ছে কোনাস আর্টেরিওসাস, কিন্তু এটা রুই মাছে থাকে না। এটা কই থাকে? এটা থাকে হচ্ছে তোমার ব্যাঙে। মানে উভচরের হৃৎপিণ্ডের 3টা প্রকোষ্ঠ আর 2টা উপর প্রকোষ্ঠ থাকে, একটা সাইনাস ভেনোসাস একটা কোনাস আর্টেরিওসাস, কিন্তু রুই মাছে কিন্তু কোনাস আর্টেরিওসাস নাই। তোমার কি জানতে হবে? তোমার এখানে অ্যাট্রিয়াম, নরমালি আমরা কি চিন্তা করি, আমাদের মানুষের হৃৎপিণ্ডের ক্ষেত্রে ভেন্ট্রিকলটা বড় বলি না আমরা, কিন্তু মাছের ক্ষেত্রে কিন্তু উল্টা, মাছের অ্যাট্রিয়ামটা বড়। এই যে খেয়াল করো, একটু কাটা পড়েছে, তোমাদের সবার বইয়ের মধ্যে ফার্স্ট লাইনে আছে পাতলা প্রাচীর বিশিষ্ট বৃহত্তম প্রকোষ্ঠ। তাহলে রুই মাছের হৃৎপিণ্ডের বড় প্রকোষ্ঠ বা বৃহত্তম প্রকোষ্ঠ কোনটা? উত্তর হচ্ছে অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল না। একদম ক্লিয়ার কাট কথাটা মনে রাখো প্লিজ, ঠিক আছে? নেক্সট আছে তোমার ভালভাস আর্টেরিওসাস। কি পড়তে হবে? এই যে আগে বলেছি রুই মাছের হৃৎপিণ্ডে কোনো কোনাস আর্টেরিওসাস নাই। আর ভালভাস আর্টেরিওসাস এটা কি? এটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টার স্ফীত গোড়া বা মূল। অর্থাৎ ভালভাস আর্টেরিওসাসটা ভেন্ট্রাল অ্যাওর্টার পার্ট, এটা কিন্তু হৃৎপিণ্ডের পার্ট না। তোমার একটা প্রশ্ন হয় যে নিচের কোনটি রুই মাছের হৃৎপিণ্ডের অংশ নয়? সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল এবং 4 নম্বর অপশন হিসেবে ভালভাস আর্টেরিওসাসই থাকবে। একদম ক্লিয়ার কাট কথা, শিওর ভালভাস আর্টেরিওসাস থাকবে। ক্ষেত্র বিশেষে কোনাস আর্টেরিওসাস থাকতে পারে, বাট ম্যাক্সিমাম কেসে তোমার ভালভাস আর্টেরিওসাস থাকবে। এবং সেটা কি? এই ভালভাস আর্টেরিওসাস হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টার অংশ, এটা হার্টের অংশ না। সবাই প্লিজ এই কথাটা মাথায় ঢুকায় নাও, আবার পরে বললো না যে ভাইয়া 4টা উত্তরই সঠিক, সবগুলোই তো হার্টের পার্ট। একদম ক্লিয়ার কাট কথা লিখা দেখো, আমি ভুলে দাগ দিয়ে নেই। দেখো, এটি হৃৎপিণ্ডের কোনো অংশ নয়। কি বললাম? এটি হৃৎপিণ্ডের কোনো অংশ নয়, ক্লিয়ার কাট কথা লেখা আছে। ওকে, নেক্সট চলে আসো, হার্ট আছে, তার মানে কি হার্টের মধ্যে কপাটিকা থাকবে। তাহলে রুই মাছের হৃৎপিণ্ডের কপাটিকার কাজ কি? রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ। কি করে? একমুখী নিয়ন্ত্রণ রক্ত প্রবাহের। অবশ্যই কপাটিকা দিয়ে সবসময় ওয়ান সাইডেড ফ্লো হয়, ব্যাক ফ্লো কিন্তু হয় না ব্লাডের। তাহলে রুই মাছের কপাটিকা আছে 3টা। কি কি? সাইনোএট্রিয়াল, অ্যাট্রিওভেন্ট্রিকুলার আর ভেন্ট্রিকুলোভালভাস। নামগুলো দেখো খুবই ইজি এবং এগুলো এমনি মনে থাকে। সবার উপরে সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়াম, এটার মাঝখানে সাইনোএট্রিয়াল, তারপরে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে অ্যাট্রিওভেন্ট্রিকুলার, তারপর ভেন্ট্রিকল আর ভালভাস আর্টেরিওসাস, এটার মাঝখানে কি? ভেন্ট্রিকুলো ভালভাস। সবকিছু ডেসক্রিপশনে লেখা আছে। তুমি এই যে দেখো হার্টের ছবিটা, ঠিক আছে? তোমার ব্লাড ফ্লোটা কিন্তু উল্টা দিকে হয়, সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে ভালভাস আর্টেরিওসাস। তাহলে এই যে সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়ামের মাঝখানে কি বললাম? সাইনো অ্যাট্রিয়াল। আচ্ছা, লাং ফিশে গ্যানোয়েড থাকে, এটার জন্য টেনশনে মরে যাচ্ছে। আমি ভাই তো বললাম এগুলো বইয়ের মধ্যে লাইন, তোমার বইয়ে তো ভুল থাকে না। এই যে অ্যালভিওলাই আর লোবিওল দুইটাই ফুসফুসের কার্যকরী একক দেওয়া, তাহলে এগুলো কার্যকরী একক কেন দেওয়া? এগুলো ভুল দেওয়া। মানে অ্যালভিওলাই হচ্ছে অ্যাকচুয়ালি কার্যকরী একক, তাহলে এই যে লোবিওল দেওয়া, এরকম ভুল ইনফরমেশন থাকে।
লাংফিশের গ্যানোয়েডের জন্য এত টেনশন করার কোনো দরকার নাই, তুমি জাস্ট বইয়ের লাইন ওয়াইজ কিন্তু আনসার করবা, ঠিক আছে? এটা আমি তো বলছি যে বইয়ের লাইন, এরকম অনেক আছে তোমাদের বইয়ে, দুই বইয়ের মধ্যে কন্ট্রাডিক্টরি কথাবার্তা এবং উল্টাপাল্টা ভুল জিনিস অনেক কিছু দেওয়া। তো এগুলা এগুলো ফ্যাক্ট না, তোমাকে আলাদা করে মনে রাখতে হবে। এখন বইয়ে যেটা আছে অ্যাডমিশন টেস্টের জন্য সেটাই হচ্ছে চিরন্তন সত্য, তোমার কিছুই করার নাই কিন্তু। আচ্ছা, তাহলে এই যে সাইনোঅ্যাট্রিয়াল, অ্যাট্রিওভেন্ট্রিকুলার আর ভেন্ট্রিকুলোভালভাস সিরিয়ালি মনে রাখবা। আরেকটা যেটা হয়, এই যে দেখো ওর হার্ট এখানে কি কালার করা, ব্লু কালার না? এই ব্লু কালার করার কারণ কি? রুই মাছের হৃৎপিণ্ড দিয়ে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়। রুই মাছের হৃৎপিণ্ড দিয়ে কি হয়? শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যায়। এই জন্য কি বলা হয় ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। অনেক অনেক ইম্পর্টেন্ট, একদম 5 স্টার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। রুই মাছের হৃৎপিণ্ডকে কি বলা হয়? উত্তর হচ্ছে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলা হয়। আর ওর হৃৎপিণ্ডটা কি এক চক্র। কেন এক চক্র? যেমন ওর ক্ষেত্রে কি একটা দিকেই ফ্লো হয়, আর মানুষের ক্ষেত্রে কি হইতো একদিকে যাচ্ছে ফুসফুসে ডান ভেন্ট্রিকল থেকে, আর ওইদিকে কি হচ্ছে বাম ভেন্ট্রিকল থেকে পুরো বডিতে যাচ্ছে। তাহলে কি দুইটা সার্কিট চলতেছিল না? উপরের দিকে একটা সার্কিট, নিচে একটা সার্কিট। কিন্তু ওদের ক্ষেত্রে শুধুমাত্র একটাই চক্র হয়, জাস্ট একমুখী ফ্লো। সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল এবং ভালভাস আর্টেরিওসাস, যেখান থেকে কোথায় যাবে? ফুলকায় যাবে। তাহলে এই যে দেখো রক্তের গতিপথ, এটা মুখস্থ করতে হবে। রক্তের গতিপথ দেখো সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, ভালভাস আর্টেরিওসাস, লাস্টে ফুলকা। জাস্ট তুমি এই গতিপথ মুখস্থ করলে কিন্তু তোমার কপাটিকা গুলো মুখস্থ হয়ে যায়, তাই না? এই যে সাইনোঅ্যাট্রিয়াল, অ্যাট্রিওভেন্ট্রিকুলার, তারপর ভেন্ট্রিকুলোভালভাস, তাই না? আচ্ছা ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি কোথায়? রুই মাছের ধমনী তন্ত্র। আমরা হৃৎপিণ্ডে রক্ত সংবহন তন্ত্রের অংশ কি কি পড়ছি? হৃৎপিণ্ড, ধমনী, শিরা আর হচ্ছে কোষিক জালিকা। কোষিক জালিকা তো থাকবেই ধমনী শিরার সাথে। তোমার কি জানতে হবে? ধমনী। এখন ধমনী তন্ত্র দেখো এখানে কি লিখে রেখেছি, 4 জোড়া। এটা কিন্তু আবার 4 লিখছি বলতে এই যে পাশে কিন্তু জোড়া বাংলায় লিখা, এটা আবার ভাইবো না যে 8 জোড়া লিখছি। তাহলে ধমনী তন্ত্রের পাশে কি লিখবা? 4 জোড়া। সবাই হচ্ছে প্লিজ এটা কি লিখে নাও, 4 জোড়া, দরকার হলে বাংলায় লিখে নাও। এই 4 জোড়া মানে কি? রুই মাছের ধমনীতন্ত্রের দুইটা অংশ, একটা অন্তর্বাহী একটা বহির্বাহী, দুইটাই হচ্ছে 4 জোড়া করে থাকে। অন্তর্বাহী বহির্বাহী দুইটাই কি বললাম? 4 জোড়া করে থাকে। অন্তর্বাহী মানে এফারেন্ট, তোমরা বৃক্ক চ্যাপ্টারে পড়েছো না গ্লোমেরুলাসে এফারেন্ট আর্টেরিওল, ইফারেন্ট আর্টেরিওল। তাহলে অন্তর্বাহী মানে কি? এফারেন্ট, মানে কোথাও মানে এফারেন্ট এফেকশন কোথাও নিয়ে যাচ্ছে। আর বহির্বাহী মানে কি? ইফারেন্ট মানে দূরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? ইফেকশন, ওখানে এফেকশন মানে কাছাকাছি। তাহলে খেয়াল রাখতে হবে অন্তর্বাহী ধমনী কোনগুলা? যারা হচ্ছে এই যে দেখো ফুলকায় যারা রক্ত নিয়ে যায় তারা হচ্ছে অন্তর্বাহী। আর তোমার ফুলকা থেকে যারা দূরে রক্ত নিয়ে যায়, দেখো ফুলকা থেকে যারা ডরসাল অ্যার্টারিতে বাহিত হয়, অর্থাৎ সেগুলো হচ্ছে বহির্বাহী। তার মানে ফুলকায় যাবে যেগুলো সেগুলো হচ্ছে অন্তর্বাহী, আর ফুলকা থেকে দূরে যাবে যেগুলা সেগুলো কি? সেগুলো হচ্ছে বহির্বাহী। তাহলে এই কথাটা মনে রাখতে হবে। এই যে দেখো অন্তর্বাহী মোট 4 জোড়া, এটা দেওয়া আছে। তারপর আছে তোমার বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, 4 জোড়া করে 8 জোড়া না। তুমি জাস্ট এটা খেয়াল রাখো, তোমার যদি পরীক্ষায় প্রশ্ন আসে ইন্ডিভিজুয়াল প্রশ্ন দিবে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কয় জোড়া, উত্তর হচ্ছে 4 জোড়া। বা যদি বলে যে কয়টি, উত্তর হবে 8টি। তারপর প্রশ্ন দিবে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কয় জোড়া, উত্তর হবে 4 জোড়া। যদি বলে কয়টি, উত্তর হবে কি 8টি। ক্লিয়ার? নেক্সট দেখো তোমার বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কি মনে রাখতে হবে? এখানে অনেকগুলা লাইন আমি দাগাই দিছি, তো এইগুলো হচ্ছে আমরা একটা টেবিলে পড়বো। তো টেবিলে যাওয়ার আগে একটা ওয়ার্ড কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখো সার্কিউলাস সেফালিকাস। সার্কিউলাস সেফালিকাস কি? এটা এটা হচ্ছে একটা ধমনী বলয়। এই যে দেখো ক্যারোটিড ধমনী, আর এদিকে আছে তোমার এই যে ল্যাটারাল অ্যাওর্টা, ঠিক আছে? এই ক্যারোটিড ধমনী আর ল্যাটারাল অ্যাওর্টা মিলে কি তৈরি করতেছে? গলবিল অঞ্চলে একটা ধমনী বলয়, এটাকে বলা হয় সার্কিউলাস সেফালিকাস। এই যে দেখো ল্যাটারাল অ্যাওর্টা ও ক্যারোটিড ধমনী মিলে কোথায়? গলবিল অঞ্চলে। গলবিলে একটা স্টার মার্ক দাও, তোমরা তোমাদের বইয়ের মধ্যে গলবিলে একটা স্টার মার্ক দাও যে ক্যারোটিড ধমনী এবং ল্যাটারাল অ্যাওর্টা এই দুইটা মিলে গলবিল অঞ্চলে একটা ডিম্বাকার ধমনী বলয় তৈরি করে। নাম কি এটার? সার্কিউলাস সেফালিকাস। খুবই ইম্পর্টেন্ট। সার্কুলার সেফালিকাস কোথায় থাকে? উত্তর হচ্ছে গলবিল। তারপর এটা কোন তন্ত্রের অংশ? প্রশ্ন যদি আসে এটা ধমনী তন্ত্রের অংশ। আর এই যে কথাবার্তাগুলো বলা এগুলো হচ্ছে আমি জাস্ট তোমাকে শর্ট করে একটা টেবিলে দেখাই দিচ্ছি। এই যে দেখো একটা সুন্দর টেবিল আছে, এটাও কম্পিনিয়ন বুকে দেওয়া আছে, বা এই যে কম্পিনিয়ন বুকের ক্লাস নোট পোর্শনে। তাহলে দেখো প্রথম বহির্বাহী ধমনী, ওখানে বলা আছে বহির্বাহী ধমনী হচ্ছে 4টা, মানে 4 জোড়া। তো সিঙ্গেল সিঙ্গেল হিসেবে বলছে যে প্রথম বহির্বাহী ধমনী বা প্রথম জোড়া যেটা, সেটা কি করে? সেটা হচ্ছে অপথ্যালমিক ধমনী হয়ে যায়। তারপর প্রথম এবং দ্বিতীয় এই দুইটা মিলে কি গঠন করে? ল্যাটেরাল অ্যাওর্টা বা পার্শ্বীয় ধমনী। তারপর 3 আর 4 মিলে কি তৈরি করে? এগুলো হচ্ছে কিছু তৈরি করে না, এগুলা ল্যাটেরাল অ্যাওর্টা এসে উন্মুক্ত হয়। তারপর ল্যাটারাল অ্যাওর্টা এটা কি হয়? এটা সম্মুখে ক্যারোটিড ধমনী হয়ে যায়। মানে সম্মুখ মানে কি? করোটিকায় যাচ্ছে, অর্থাৎ মাথার দিকে। মাথার দিকে কি হবে? ক্যারোটিড ধমনী।
মানুষের ক্ষেত্রেও কিন্তু ওই ক্যারোটিড ধমনী মানে কোথায়, এগুলা মাথায় বা ব্রেনে থাকে। তারপরে লাস্ট যেটা, এই যে যেটা একটু আগে আমি দাগাইলাম দেখাইলাম, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার সার্কিউলাস সেফালিকাস। এটা কি একটা ধমনী বলয়, কোথায় থাকে, গলবিল, একদম রেড কালার করে দেওয়া। ল্যাটারাল এওর্টা এবং ক্যারোটিড ধমনী মিলে সার্কিউলাস সেফালিকাস গঠন করে, অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এবার দেখো তোমার আরেকটা পার্ট আছে ডরসাল এওর্টা। তো রুই মাছের ধমনী তন্ত্র, এখানে অনেকগুলো ধমনীর নাম দেওয়া আছে। টোটাল তোমাদের বইয়ে 6টা ধমনীর নাম পাবা। এই কোন ধমনী কোথায় রক্ত সরবরাহ করে, খুবই ইম্পর্টেন্ট, কোন ধমনী কোথায় রক্ত সরবরাহ করে। তাহলে একটু বইয়ে দেখো, সবার আগে আছে সাবক্লেভিয়ান ধমনী। সাবক্লেভিয়ান মানে কি, এই যে আমাদের গলার এখানে একটা বোনস থাকে তাই না, এটা কি, এটা হচ্ছে ক্ল্যাভিকল তাই না, এই যে এদিকে দুই পাশে যে ধরতে পারো, তাহলে ক্লেভিকল, ক্ল্যাভিকলের নিচে, সাব মানে কি কোনো কিছু নিচে বা অধীনস্থ, তাহলে ক্ল্যাভিকলের নিচে আমাদের বডির কোন পার্ট, বক্ষ। তাহলে সাবক্লেভিয়ান ধমনীর কাজ কি দেখো, বক্ষ পাখনা, বক্ষ চক্রের দিকে বিস্তৃত হয়। তারপর 2 নাম্বারটা আমি একটু স্কিপ করছি, আমি লাস্টে বলবো। প্যারাইটাল, প্যারাইটালে প আছে, এটা কি দেহ প্রাচীর, তাহলে প প দিয়ে মনে রাখবা, ঠিক আছে, প প দিয়ে মনে একটা গানও আছে, তাহলে প প কি আছে, তাহলে প্যারাইটাল ধমনী দেহ প্রাচীর। তারপর আছে তোমার রেনাল ধমনী, এটা কোথায়, রেনাল মানে বৃক্ক, আমি জানি সবাই জানো এটা। তারপর ইলিয়াক, ইলিয়াক মানে কি শ্রোণী পাখনা। ইলিয়াক ওয়ার্ডটা কোথা থেকে আসছে, তোমাদের যে শ্রোণী অস্থি চক্র আছে না, ইলিয়াম, ইস্টিয়াম এবং পিউবিস, ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস, ওখান থেকে কিন্তু ইলিয়াম থেকে ইলিয়াক কথাটা আসছে, ওখানে এই যে ইলিয়াক ক্রেস্ট থাকে। তাহলে ইলিয়াক ধমনী মানে কি, এটা শ্রোণী পাখনা। আর লাস্টে আছে কডাল, কডাল মানে লেজ, কডাল মানে পুচ্ছ, তাহলে পুচ্ছে কোথায় কে রক্ত সরবরাহ করে, কডাল ধমনী। এখন এক্সট্রা দুটো কথা লিখেছি, একটা আছে কি জেনিটাল ধমনী, জেনিটাল, জেনিটালিয়া, জেনিটালিয়া মানে কি সেক্সুয়াল অর্গান গুলা, তাহলে জননাঙ্গে কে রক্ত সরবরাহ করে, উত্তর হচ্ছে জেনিটাল ধমনী, এটা মাজেদা ম্যাডামের বইয়ের ইনফরমেশন। আর হচ্ছে তোমার সিলিয়াকো মেসেন্টারিক ধমনী, এটা কোথায় করে, এই 5টা বাদে 6টা বাদে বাকি সবগুলো হচ্ছে সিলিয়াকো মেসেন্টারিক ধমনী। মূলত হচ্ছে তোমার যেই পৌষ্টিক তন্ত্র আছে না, এই পৌষ্টিক তন্ত্রের অংশগুলো দেখো, পাকস্থলী, অন্ত্র, যকৃৎ, অগ্নাশয়, মলাশয়, তার মানে কি পৌষ্টিক তন্ত্রে রক্ত সরবরাহ করে সিলিয়াকো মেসেন্টারিক ধমনী। এক্সট্রা একটা কথা আছে বায়ুথলি, তাহলে এটা সবাই স্টার মার্ক করে রাখো, বায়ুথলিতে কে রক্ত সরবরাহ করে, সিলিয়াকো মেসেন্টারিক ধমনী, এটা আলিম স্যারের বই আছে, তাহলে সবাই যাতে মনে থাকে এটা, যে বায়ুথলিতে কে রক্ত সরবরাহ করে, উত্তর হচ্ছে সিলিয়াকো মেসেন্টারিক ধমনী। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ধমনীতন্ত্র পড়া শেষ। নেক্সট আছে তোমার শিরাতন্ত্র। শিরাতন্ত্র অ্যাকচুয়ালি তেমন ইম্পর্টেন্ট না, তারপরে আমরা কিছু এমসিকিউ আছে সেগুলো পড়ে নিলেই ভালো, বেশি পড়লে তো ক্ষতি নাই। তাহলে দেখো শিরাতন্ত্রকে 2টা ভাগে ভাগ করছে, একটা সিস্টেমিক, একটা পোর্টাল। সিস্টেমিক মানে কি, যেগুলো হচ্ছে বডির সাথে রিলেটেড, দেখো যেসব শিরার মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ বা তন্ত্র থেকে রক্ত আসে হৃৎপিণ্ডে, সেটাকে বলে সিস্টেমিক শিরা। তাহলে সিস্টেমিক শিরাতন্ত্র মানে কি, এটা বডির সাথে রিলেটেড, ঠিক আছে। আচ্ছা এই ধমনীর সংখ্যা নিয়ে তোমরা একটা প্রশ্ন করো, যে যে ধমনী কয়টা বা কি, ধমনী স্পেসিফিক কিছু না, অনেক অনেক ধমনী আছে, জাস্ট তোমার এখানে কিছু জিনিস মেনশন করছে। সো এরকম কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না যে রুই মাছের ধমনী কয়টা, 6টা, 7টা, 8টা, এগুলো কিছু আসবে না, ঠিক আছে, ধমনীর কোনো সংখ্যা আসবে না। ওকে, আচ্ছা তাহলে দেখো সিস্টেমিক শিরা কি পড়তে হবে, সিস্টেমিক শিরাতন্ত্র কি কি নিয়ে গঠিত, 3টা জিনিস। 3টা জিনিস হচ্ছে কি তোমার, যে একজোড়া সম্মুখ কার্ডিনাল, একজোড়া পশ্চাৎ কার্ডিনাল, আর হচ্ছে একজোড়া জুগুলার শিরা, এই 3টা মিলে তোমার সিস্টেমিক শিরাতন্ত্র গঠন করে। তাহলে সিস্টেমিক শিরাতন্ত্র কে কে গঠন করে, একজোড়া সম্মুখ কার্ডিনাল, একজোড়া পশ্চাৎ কার্ডিনাল, আরেকটা হচ্ছে কি একজোড়া জুগুলার শিরা। ওকে, তাহলে প্রশ্ন দিবে নিচের কোনটি সিস্টেমিক শিরাতন্ত্রের অংশ নয়, এই 3টা দিয়ে এক্সট্রা কিছু একটা দিয়ে দিবে। তারপরে দেখো তোমার ডাক্টাস কুভিয়ে বলতে একটা কথা আছে, সম্মুখ কার্ডিনাল শিরা এবং জুগুলার শিরা, একটা ডাক্টাস কুভিয়ে, ঠিক আছে, ডাক্টাস কুভিয়ে ছবিতে দেখাবো। তো এখানে হচ্ছে উন্মুক্ত হয়, এখান থেকে একটা প্রশ্ন আসে, ডাক্টাস কুভিয়ে কোন তন্ত্রের অংশ, উত্তর কি হবে, উত্তর হবে শিরাতন্ত্রের অংশ। যদি প্রশ্ন দেয় ডাক্টাস কুভিয়ে কোন তন্ত্রের অংশ, কি হবে উত্তর, শিরাতন্ত্রের অংশ। আর এখানে আছে দেখো লাস্ট, যে পশ্চাৎ কার্ডিনাল শিরা কার থেকে রক্ত সংগ্রহ করে, উত্তর হচ্ছে 3টা জায়গা থেকে, সেগমেন্টাল, রেনাল এবং জেনিটাল। এটা কি দিয়ে মনে রাখবা, আমি পড়তাম হচ্ছে এটা সজারু দিয়ে, সজারু, সজারু মানে কি, স দিয়ে সেগমেন্টাল, জ দিয়ে জেনিটাল, আর র দিয়ে কি রেনাল। তাহলে সেগমেন্টাল, জেনিটাল এবং রেনাল শিরা, এই 3টা থেকে রক্ত গ্রহণ করে কে, পশ্চাৎ কার্ডিনাল শিরা। ক্লিয়ার, 3টা অপশন আছে, চতুর্থ একটা অপশন অ্যাড করে কোশ্চেন দিয়ে দিবে। আর লাস্ট একটা কথা বলা এখানে,
সেটা হচ্ছে তোমার ডান এবং বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা কি হয়, কতগুলো অনুপ্রস্থ শিরা দ্বারা যুক্ত। তাহলে এই যে দেখো তোমার জুগুলার শিরা, সম্মুখ কার্ডিনাল শিরা কোথায় এসে উন্মুক্ত হয়, ডাক্টাস কুভিয়ে। ডাক্টাস কুভিয়ে শিরাতন্ত্রের একটা পার্ট যেটা আলটিমেটলি পরে হার্টের সাইনাস ভেনাসাসে উন্মুক্ত হয়। আর অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস মানে কি, এই যে তুমি দেখো বাম এবং পশ্চাৎ যে কার্ডিনাল শিরা এগুলো কি হয়, যে মাঝখানে যে যুক্ত থাকে, এই যে ডান পশ্চাৎ কার্ডিনাল বাম পশ্চাৎ কার্ডিনাল, এগুলো কি হয়, যে মাঝখানে কিছু কানেকশন থাকে তাদের, এই কানেকশন গুলোকে বলা হয় অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস। অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস, ওকে। আর পোর্টাল শিরাতন্ত্র থেকে কিছু পড়তে হবে না তেমন। পোর্টাল শিরাতন্ত্র মানে কি, যেখানে তোমার দুইটা কোষিক জালিকা থাকবে, মানে কোষিক জালিকা থেকে যেটা উৎপন্ন হয়ে অন্য একটা অঙ্গে গিয়ে আবার কোষিক জালিকা হবে, সেটাকে বলে পোর্টাল তন্ত্র। এই পোর্টাল তন্ত্র মাছে থাকে দুইটাই। আর মানুষে কোনটা থাকে, তোমরা আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে। মানুষে কোনটা থাকে, মানুষে কি হেপাটিক থাকে নাকি রেনাল থাকে, মানুষে তো একটা থাকে শুধুমাত্র, কোনটা থাকে আমাকে জানাও তোমরা। তাহলে হেপাটিক পোর্টাল তন্ত্র কি করে, এটা হচ্ছে পরিপাক তন্ত্র থেকে রক্ত সংগ্রহ করে। আর রেনাল পোর্টালটা কোথায়, এটা লেজ থেকে, এটা কিন্তু বৃক্ক না, বৃক্কে সেটা আসে, এটা বৃক্কে আসে, বাট এটা কিন্তু তোমার মূলত রক্ত নেয় লেজ থেকে। তাহলে এই কথাটা মনে রাখতে হবে, এর দূর পড়লেই তোমার শিরাতন্ত্র এনাফ। আর শিরাতন্ত্র থেকে আলিম স্যারের বইয়ের কিছু এক্সট্রা ইনফরমেশন তোমাদের কম্পেনিয়ন বুকে এটা আছে, যে অ্যান্টেরিয়র কার্ডিনাল শিরা কোথায় বিস্তৃত হয়, অক্ষিগোলক, নাসা এবং হায়োড অঞ্চল। তাহলে তিনটা অপশন আছে, চতুর্থ একটা অপশন এখান থেকে অ্যাড করে উত্তর দিয়ে দিবে। এটা আলিম স্যারের বইয়ে অনেক কমপ্লেক্স করে দাও, তোমরা কম্পেনিয়ন বুকের টেবিলটা থেকে পড়বা, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের উত্তর সঠিক, হেপাটিক। হেপাটিক পোর্টাল শিরা হচ্ছে মানুষে থাকে শুধুমাত্র, হেপাটিক পোর্টাল তন্ত্রটা। আচ্ছা, তারপরে দেখো এই যে রেনাল পোর্টাল, একটু আগে পড়াইলাম কি লেজ থেকে রক্ত নেয়, তাহলে পস্টেরিয়র কার্ডিনাল এবং রেনাল পোর্টাল দুইটা একসাথে লেজ থেকে রক্ত নেয়। তারপর হেপাটিক মানে পৌষ্টিক তন্ত্র, এটা উপরে ছিল আজমল স্যারের বইয়ে। তারপর হেপাটিক শিরা, হেপাটিক শিরা মানে কি, হেপাটিক মানে হচ্ছে যকৃৎ, তাহলে যদি বলে হেপাটিক পোর্টাল তন্ত্র উত্তর হবে পৌষ্টিক তন্ত্র, আর যদি বলে হেপাটিক শিরা উত্তর কি হবে, উত্তর হবে যকৃত। তারপর সাবক্লেভিয়ান শিরা, এটা কোথায়, বক্ষ, অলরেডি বলা হয়েছে সাবক্লেভিয়ান, ক্ল্যাভিকুলার নিচে বক্ষ, এজন্য হচ্ছে সাবক্লেভিয়ান। আর লাস্টে আছে তোমার ইনফেরিয়র জুগুলার শিরা, এটা কোথা থেকে, নিম্ন চোয়াল এবং ফুলকা। নামই ইনফেরিয়র, ইনফেরিয়র মানে কি কোনো কিছুর নিচে, তাহলে এই যে নিম্ন চোয়াল, আর এক্সট্রা মুখস্থ রাখতে হবে ফুলকা, তাহলে সবাই যাতে এটা মুখস্থ থাকে, ওকে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টেরিয়র কার্ডিনাল আর হচ্ছে তোমার ইনফেরিয়র জুগুলার, এগুলা মুখস্থ রাখবা, ঠিক আছে। তাহলে এগুলা একটু মুখস্থ রাখতে হবে, ওকে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি শিরাতন্ত্রের পরে আমাদের নেক্সট পার্ট হচ্ছে রুই মাছের শ্বসন তন্ত্র। খেয়াল করো, শ্বসন তন্ত্র থেকে কি পড়তে হবে, রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ কি, উত্তর হচ্ছে ফুলকা। কয় জোড়া থাকে, 4 জোড়া, একদম ক্লিয়ার কাট। যদি বলে কয় জোড়া, উত্তর হচ্ছে 4 জোড়া, কিন্তু যদি বলে কয়টি, উত্তর হবে 8টি। সো অপশন খেয়াল করবা, কি চাইছে তোমার, 4 জোড়া মানে জোড়াই চাইছে নাকি কয়টি চাইছে, সংখ্যা চাইছে। তাহলে ফুলকা থাকে 4 জোড়া। আর দুইটা জিনিস লিখে নাও, দেখো ফুলকা আর্চ, ফুলকা ছিদ্র, এগুলো কি লিখবা, 5 জোড়া। তাহলে ফুলকা আর্চ এবং ফুলকা ছিদ্র কয় জোড়া করে থাকে, উত্তর হবে 5 জোড়া, ঠিক আছে। আচ্ছা, কম্পিউটার বুকের টেবিলটাও, কম্পিউটার বুকে সব আছে, এখানে যা আছে সবকিছু কম্পিউটার বুকে দাও। তাহলে তোমার দেখো ফুলকা আর্চ এবং ফুলকা ছিদ্র, ফুলকা আর্চ ফুলকা ছিদ্র কয় জোড়া, 5 জোড়া। এই যে জোড়াটা কাটা পড়ছে ছবি তোলার কারণে, বইয়ের পেজ তো একটু বাঁকা দেখছো না, এই জন্য। তাহলে ফুলকা, যদি বলে ফুলকা কয়টা, উত্তর হচ্ছে 4 জোড়া, কিন্তু যদি বলে ফুলকা আর্চ এবং ফুলকা ছিদ্র উত্তর কি হবে, 5 জোড়া। সবাই একটু লিখে নাও, অর্থাৎ এক পাশে তোমার চিন্তা করো, ওর মাথাটা কি, এই পাশে ফুলকা ওই পাশে ফুলকা, তাহলে এক পাশে 4টা ফুলকা থাকে, এক পাশে 4টা 5টা করে ফুলকা ছিদ্র বা ফুলকা আর্চ থাকে, আর দুই পাশ মিলে হচ্ছে 10টা। তাহলে এই কথাটা খেয়াল রাখবা, তোমার অপশন কি দেয়, ঠিক আছে, যে এক পাশে বা প্রতি পাশে বলছে নাকি হচ্ছে রুই মাছের ফুলকা আর্চের সংখ্যা কত বলছে, ওকে। আচ্ছা, তারপর এখান থেকে পড়তে হবে ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি। আমরা একটু আগেই পড়ছিলাম যে ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লিটা কি, এটা হচ্ছে তোমার যে ফুলকা প্রকোষ্ঠের ছিদ্রটা ছিল ওটাকে আবদ্ধ করে রাখে। এটার কাজ কি, এই ঝিল্লিটা হচ্ছে গিয়ে শ্বাস পানিকে আবদ্ধ করে রাখে, এই যে ফুসফুসের মানে ফুলকার ভিতর পানি ঢুকে এই পানিটাকে সে আবদ্ধ করে রাখে। তার মানে কি, অনেকক্ষণ পানিটা থাকে যাতে ফুলকাগুলা পানি থেকে অক্সিজেন নিতে পারে। এই জন্য ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি কি করে, এটা শ্বাস পানিকে আবদ্ধ করে মাছকে শ্বসনে সাহায্য করে, ওকে। আচ্ছা, তারপরে এই যে ফুলকা গুলা দেখো, এগুলো কিসের মতো দেখতে, এই যে একদম চিরুনির মতো, তাই না। এই জন্য দেখো একটা কথা বলছে, ফুলকা ফিলামেন্ট গুলো চিরুনির মতো সজ্জিত থাকে বলে রুই মাছের ফুলকাকে কি বলে, টিনিডিয়া। ফুলকা ফিলামেন্ট গুলা চিরুনির দাঁতের মতো সজ্জিত বলে রুই মাছের ফুলকাকে কি বলে, টিনিডিয়া। আমরা ঘাস ফড়িং এর মধ্যেও তোমার টিনিডিয়া পড়ছিলাম, মনে আছে ঘাস ফড়িং এর টিনিডিয়া কি, তোমরা একটু লিখে জানাও তো আমাকে কমেন্টে, তোমাদের মনে আছে কিনা যে ঘাস ফড়িং এর টিনিডিয়া কি ছিল।
এবার দেখো তোমার ফুলকার গঠন। ফুলকার গঠন থেকে তোমাকে কি মনে রাখতে হবে? ফুলকার গঠন থেকে কি খেয়াল রাখতে হবে? রুই মাছের একটা ফুলকা কিসের মতো? সুতার মতো। এই যে তুমি ছবিটা একটু দেখো, এগুলো কি সব সুতার মতো। তুমি এই যে বাসায় মাছ আনলে একদম প্র্যাকটিক্যালেও দেখে নিতে পারো। তাহলে তোমার রুই মাছের একটা ফুলকা কিসের মতো? সুতার মতো। এবং একটা সম্পূর্ণ ফুলকাকে বলে হোলোব্রাঙ্ক। কি বলে? একটা সম্পূর্ণ ফুলকাকে হোলোব্রাঙ্ক বা পূর্ণ ফুলকা। এই যে দেখো, একটা সম্পূর্ণ বা পূর্ণ ফুলকা, এটাকে কি বলে? হোলোব্রাঙ্ক। হোলোব্রাঙ্ক কেন বলতেছে? কারণ এটার দুইটা হাফ থাকে, প্রত্যেকটা হাফ আবার কি সেম, মানে দ্বিপার্শ্বীয় প্রতিসম টাইপ। এই যে খেয়াল করো, এই যে মাঝখান থেকে যদি ভাগ করো, দুইটা ভাগ হয়ে যায় না? তাহলে রুই মাছের একটা পূর্ণাঙ্গ ফুলকাকে কি বলা হয়? উত্তর হচ্ছে হোলোব্রাঙ্ক। আর একটা হাফকে কি বলা হয়? উত্তর হচ্ছে হেমিব্রাঙ্ক। এই হেমিব্রাঙ্ক নিয়ে আলিম স্যারের বইয়ে একটা কথা বলা আছে। ওকে, ট্রাকিয়াকে চুপচাপ মানে বা ইয়েতে, ঠিক আছে, রুই মাছের টিনিডা থাকে কি, ট্রাকিয়া কখনো চুপচাপ যায় না। থ্যাংক ইউ সো মাচ, তোমরা তো খুব ভালো মনে আছে খাস পড়ি। আচ্ছা, তাহলে দেখো নেক্সট কি আছে? হেমিব্রাঙ্ক। হেমিব্রাঙ্কের আরেক নাম হচ্ছে ডেমিব্রাঙ্ক। আলিম স্যারের বইয়ে কি বলা? হেমিব্রাঙ্কের আরেক নাম ডেমিব্রাঙ্ক। তাহলে একটা অর্ধফুলকাকে কি বলে? হেমিব্রাঙ্ক বা ডেমিব্রাঙ্ক। সেমিব্রাঙ্ক না কিন্তু, ডেমিব্রাঙ্ক। তোমরা সবাই একটু লিখে নাও এটা, এই কথাটা হেমিব্রাঙ্কের এখানে টান দিয়ে লিখে নাও, ডেমিব্রাঙ্ক। ডয়কার ডে মরশিকার মি, ডেমিব্রাঙ্ক। ওকে, তাহলে এই কথাটা মনে থাকে যাতে। তারপর প্রত্যেক হেমিব্রাঙ্ক কি করে? এক সারি ফুলকা সূত্র নিয়ে গঠিত। এই যে দেখো, একটা হেমিব্রাঙ্কে কি থাকে? এরকম এক সারি করে ফুলকা সূত্র বা ফুলকা ল্যামিল থাকে। তাহলে প্রত্যেক হেমিব্রাঙ্ক কি দিয়ে গঠিত? এক সারি ফুলকা সূত্র বা ফুলকা ল্যামেলি দিয়ে গঠিত। তাহলে প্রত্যেক হেমিব্রাঙ্ক কি দিয়ে গঠিত? এক সারি ফুলকা সূত্র বা ল্যামেলি। তাহলে একটা হেমিব্রাঙ্কে এক সারি, তাহলে একটা হোলোব্রাঙ্কে কয় সারি হবে? দুই সারি। একটু অনুধাবনমূলক ক্রিয়েটিভ প্রশ্ন। তাহলে তোমার একটা হেমিব্রাঙ্ক এক সারি, আরেকটা কি যদি হোলোব্রাঙ্ক বলে সেটা হবে তোমার দুই সারি। ওকে, তারপরে দেখো কি বলছে, এই যে ফুলকা সূত্র। ফুলকা সূত্রের অনেকগুলা নাম আছে, ফুলকা সূত্র বা ফুলকা ল্যামেলা। তাহলে ফুলকা সূত্র, ফুলকা ল্যামেলা, বা এই যে দেখো গিল ফিলামেন্ট। ফুলকাকে ইংলিশে কি বলা হয়? গিল্ড বলা হয়। ফুলকাকে ইংলিশে বলা হয় গিল ফিলামেন্ট। তাহলে এই ওয়ার্ডগুলো মনে রাখবা, ফুলকা সূত্র, ফুলকা ল্যামেলা বা গিল ফিলামেন্ট, সব একই ওয়ার্ড। তারপরে দেখো দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে ফুলকা আর্চ, আরেকটা হচ্ছে ফুলকা ব্রেকার। কি এটা? এই যে দেখো রুই মাছের যে ফুলকা সূত্রগুলা, রুই মাছের ফুলকা সূত্রগুলা কোথায় অবলম্বিত হয়? এই যে বেগুনি কালারটা দেখো, এই পার্পল কালারটা, কি এটা? রুই মাছের প্রত্যেকটি ফুলকা এক একটি ফুলকা আর্চে অবলম্বিত। তাহলে রুই মাছের ফুলকা গুলা কে ধারণ করে? ফুলকা আর্চ। এই যে এই ছবিতেও যদি দেখো, এটা হচ্ছে ফুলকা আর্চ, এগুলো হচ্ছে সব ফুলকা। তাহলে রুই মাছের প্রত্যেকটি ফুলকা এক একটি ফুলকা আর্চে অবলম্বিত। দেখো ফুলকা আর্চটা কেমন? এটা অস্থি দ্বারা তৈরি। এই যে আর্চের মধ্যে অ আছে, তাহলে অস্থির মধ্যে অ আছে, তাহলে অস্থিময় আর্চ। আর কি বলছে? রুই মাছের আর্চের অন্তঃকিনারা প্রসারিত হয়ে কি গঠন করে? কাঁটাযুক্ত ফুলকা রেকার। দেখো ফুলকা রেকার ক আছে, এটা কি? এটা হচ্ছে কাঁটাযুক্ত। তাহলে ফুলকা রেকার কিসের মতো? ফুলকা রেকার হচ্ছে তোমার কাঁটা যুক্ত। ওকে, আচ্ছা, নেক্সট তুমি দেখো এই যে ফুলকা রেকার। ফুলকা রেকার থেকে কি পড়তে হবে? খেয়াল করো, রুই মাছের ফুলকা আর্চে কয়েকটা ভাঁজ তৈরি হয়। এই ভাঁজগুলোকে বলে গিল রেকার। গিল রেকার মানে ফুলকা রেকার। এই যে তোমার কাঁটাযুক্ত ফুলকা রেকার যেটা বলছে, এটাই হচ্ছে গিল রেকার। একই কথা, ফুলকার ইংলিশ গিল। তাহলে এগুলোর কাজ কি? এগুলো ফুলকা সমূহকে কঠিন বস্তুর ঘর্ষণ হতে রক্ষা করে। তাহলে এগুলো কি করে? ফুলকা সমূহকে কঠিন বস্তুর ঘর্ষণ হতে রক্ষা করে। তাহলে এই ওয়ার্ডটা মনে রাখতে হবে। ওকে, তাহলে ফুলকা রেকারের কাজ কি? এটা ফুলকাকে কঠিন বস্তুর ঘর্ষণ থেকে রক্ষা করে। আচ্ছা, তোমরা ফুলকা রন্ধ্র, ফুলকা ছিদ্র নিয়ে খুব টেনশনে। এই যে ক্লিয়ারলি মনে রাখো, ফুলকা রন্ধ্র এবং ফুলকা আর্চ। ফুলকা কয় জোড়া বললাম? 4 জোড়া। আর যদি বলে তোমার টোটাল কয়টা? 8টা, তাহলে 4 জোড়া বা 8টা। কিন্তু তোমার যদি বলে ফুলকা রন্ধ্র বা ফুলকা ছিদ্র আর হচ্ছে ফুলকা আর্চ, সেগুলো কি থাকে? এক পাশে 5টা, আরেক পাশে 5টা, তাহলে টোটাল কয়টা? টোটাল হচ্ছে 10টা। তাহলে প্রত্যেক পাশে 5টা করে, দুই পাশে 10টা। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট তুমি দেখো একটা কথা আছে, প্রতিস্রোততন্ত্র। এটা কি? এটা নিয়ে আমি ডিটেইলস হচ্ছে সলভ ক্লাসে পড়াবো। তো প্রতিস্রোততন্ত্র জিনিসটা কি? এটা হচ্ছে যদি তোমরা ডিটেইলস জানতে চাও, এখান থেকে ন্যূনতম দুইটা কথা লাগবে। এই দুইটা কথা হচ্ছে কি তোমার প্রতিস্রোততন্ত্র কি করে? এটা রুই মাছের যে ফুলকার যে রক্তনালিকা গুলো আছে, এগুলোর মধ্যে পানি, এগুলো কি পানি স্রোত যদি ডান দিকে যায়, এগুলো বাম দিকে যাবে। তাহলে একটা বিপরীত দিকে ফ্লো হচ্ছে, একটা কলিশন হচ্ছে। এই জন্য কি হবে? পানির প্রবাহটা স্লো হয়ে যাবে। এই স্লো হওয়ার কারণে কি হবে? বেশি বেশি পরিমাণ পানি থেকে অক্সিজেন গ্রহণ করতে পারবে। তাহলে কত পরিমাণ?
80%। তাহলে প্রতিস্রোততন্ত্রের মাধ্যমে কত পার্সেন্ট অক্সিজেন সরবরাহ নিশ্চিত হয়? 80%। তাহলে দুইটা প্রশ্ন, প্রতিস্রোততন্ত্রের মাধ্যমে কোন গ্যাস সরবরাহ নিশ্চিত হয়? অক্সিজেন। যদি বলে কত পার্সেন্ট, উত্তর হবে 80%। ওকে, আচ্ছা। তারপরে ফুলকা এবং ফুসফুসের পার্থক্য, এটা আমি কিছু বলবো না, এগুলো মনে চাইলে পড়ে নিবা। এগুলো অলরেডি তোমার ফুলকা পড়ানো হয়েছে, তুমি হচ্ছে ফুসফুস পড়ছো 5 নাম্বার চ্যাপ্টারে, জাস্ট এগুলো একটু কম্পারিজন করে নিবা, এটা বলার কিছু নাই। আমরা চলে আসি রুই মাছের বায়ুথলিতে। তাহলে বায়ুথলি থেকে কি মনে রাখতে হবে? খেয়াল করো, আজমল স্যারের বইয়ে কি বলা? বায়ুথলি মেরুদণ্ডের নিচে এবং পৌষ্টিক নালীর উপরে, কিন্তু আলিম স্যারের বইয়ে কি বলা? পৌষ্টিক নালী এবং বৃক্কের মাঝে। তার মানে পার্থক্যটা কই? ওই জায়গায় আজমল স্যারের বইয়ে বলছে মেরুদণ্ড, এখানে বলছে বৃক্ক। তাহলে খেয়াল করে অ্যান্সার করবা অপশনে কি আছে। তাহলে পৌষ্টিক নালী কি দুই জায়গাতেই কমন। এই কমন হওয়ার কারণ কি? কারণ এই পৌষ্টিক নালীর প্রাচীর থেকে তোমার বায়ুথলি উৎপন্ন হয়। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কম্পোনেন্ট বুকে আছে, এভরিথিং। তাহলে তোমার কি বললাম? পৌষ্টিক নালীর প্রাচীর থেকে বায়ুথলি উৎপন্ন হয়। এখন বায়ুথলিতে গ্যাস থাকে, 3 ধরনের গ্যাস। কি কি? সি, এন এবং ও। তাহলে বায়ুথলিতে 3 ধরনের গ্যাস থাকে, কিভাবে মনে রাখবা? সিএনও দিয়ে। সিএনও মানে কি? সি দিয়ে কার্বন ডাই অক্সাইড, এন দিয়ে নাইট্রোজেন, ও দিয়ে হচ্ছে অক্সিজেন। এই যে দেখো, অক্সিজেন, নাইট্রোজেন আর হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড। তাহলে বায়ুথলিতে কয় ধরনের গ্যাস থাকে? উত্তর হবে 3 ধরনের গ্যাস। বায়ুথলিতে 3 ধরনের গ্যাস থাকে, অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড। ওকে, সিএনও। কিন্তু বেশি কোনটা থাকে? বেশিটা থাকে হচ্ছে তোমার অক্সিজেন। তাহলে বেশি কোনটা থাকে? উত্তর হচ্ছে অক্সিজেন। তুমি যদি বলতে পারো নরমালি কি হয়, আমরা বায়ু বা বাতাস, বাতাস বলতে আমরা কি বুঝি? বাতাস বলতে আমরা বুঝি অক্সিজেনের কথা। ঠিক আছে, যদিও বাতাস বললে বাতাসের কম্পোজিশনে নাইট্রোজেন 78%, কিন্তু আমরা বাতাস বললে মূলত কি বোঝায়? যে আমরা বাতাস খেতেছি, কি নিচ্ছি? অক্সিজেন নিচ্ছি। তাহলে সবচেয়ে বেশি কোনটা থাকে? উত্তর হচ্ছে অক্সিজেন। তাহলে খেয়াল রাখবা এটা। তারপরে দেখো কি বলেছে তোমার, এই যে বায়ুথলি, এই বায়ুথলির মধ্যে থাকে হচ্ছে 2টা প্রকোষ্ঠ। তাহলে বায়ুথলি দেখো সম্মুখস্থ ছোট এবং পেছনের বড় প্রকোষ্ঠে বিভক্ত। 2টা প্রকোষ্ঠের মাঝখানে একটা খাঁজ, ওখানে কি থাকে? একটা নালী থাকে। যে দেখো সম্মুখ প্রকোষ্ঠের এখানে একটা নালী থাকে, কি সেটা? এই নালীকে বলা হয় নিউমেটিক নালী। এই নিউমেটিক নালী 2 জায়গায় সংযুক্ত থাকে, এক জায়গায় হচ্ছে অন্য নালীর সাথে, আরেক জায়গায় হচ্ছে অন্তঃকর্ণের ওয়েবেরিয়ান ওসিকল। এখন ওসিকল মানে কি? তোমার বোনস, বোনস মানে বোনসের হচ্ছে ছোট ছোট ভার্সন। ঠিক আছে, ছোট ছোট অস্থিকে বলা হয় ওসিকল। ওকে, তাহলে এই যে নিউমেটিক নালী, এটা কি থাকে? একদিকে অন্য নালীর সাথে সংযুক্ত, আর আরেক দিকে হচ্ছে তোমার অন্তঃকর্ণের ওয়েবেরিয়ান ওসিকলের সাথে। কোথার সাথে বললাম? অন্তঃকর্ণের ওয়েবেরিয়ান ওসিকলের সাথে সংযুক্ত। তাহলে সবার যাতে এটা মুখস্থ থাকে, নিউমেটিক নালী কই সংযুক্ত? অন্য নালী এবং অন্তঃকর্ণের ওয়েবেরিয়ান ওসিকল। তারপর প্রাচীরের 2টা স্তর থাকে, এগুলো একটু দেখবা যে কি বাইরে যোজক টিস্যু নির্মিত টিউনিকা এক্সটার্না। এক্সটার্না মানে কি? এক্স মানে হচ্ছে কি বাইরে, তাই না? কোনো কিছুর এক্সটার্না মানে বাইরে, আর ইন্টারনা মানে কি? ইন্টারনাল, অর্থাৎ ভিতরে। তাহলে ভিতরের স্তরটা হচ্ছে টিউনিকা ইন্টারনা। আর যেটা মনে রাখতে হবে, বায়ুথলির মধ্যে গ্যাস গ্রন্থি থাকে, লাল বর্ণের গ্যাস গ্রন্থি। এটাকে কি বলা হয়? এটার মধ্যে কিছু কৈশিক জালিকা থাকে, কৈশিক জালিকাকে বলা হয় তোমার রেটিয়া মিরাবিলিয়া। তাহলে বায়ুথলির মধ্যে কি থাকে? লাল রঙের গ্যাস গ্রন্থি। এই গ্যাস গ্রন্থির মধ্যে কিছু কৈশিক নালী থাকে, কৈশিক নালীকে বলা হয় রেটিয়া মিরাবিলিয়া। তাহলে যদি প্রশ্ন দেই আমি রেটিয়া মিরাবিলিয়া কি, উত্তর দিবা কৈশিক নালী। ক্লিয়ার? নেক্সট আছে তোমার এই যে বায়ুথলি, 2টা প্রকোষ্ঠ, মাঝখানে একটা নালী থাকে, নালীটাকে বলে নিউমেটিক নালী। ওকে, এন্ড বায়ুথলির কাজ, তুমি একটু, আমি স্লাইডটা ছোট করতেছি, পরে আবার বড় করতেছি। দেখো বায়ুথলির কাজ, আজমল স্যারের বইয়ে 6টা কাজ দেওয়া, আর আলিম স্যারের বইয়ে অতিরিক্ত কিছু কাজ দেওয়া। আলিম স্যার এবং মাজেদা ম্যাডামের বইয়ে 6টা কাজ। তাহলে এই সবগুলা কাজ আমরা একটা ছন্দের মাধ্যমে পড়বো। ছন্দটা কি? ছন্দটা হচ্ছে তোমার আপোষ। আপোষের আর নিচে দেখো কি লিখে রাখছি? 2, 3, 6, যেগুলা রেড কালার মার্ক করা। আপোষের আর নিচে রেড কালার দেখো 2, 3, 6। 2, 3, 6 মানে কি? দেখো 2 নাম্বারে এই পয়েন্টগুলো জাস্ট দাগ দাও। তোমরা ছন্দটা লিখে নিতে পারো, সাথে হচ্ছে তোমরা ছন্দ লিখে নিচে নাম্বারিং করো। আর এই যে দেখো 2 নাম্বারে কি বলা? অনেক কথাবার্তা বলা, বাট সামারি কি? আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ। 3 নাম্বার সেম, কি বলা? আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ। আর 6 নাম্বারে কি বলা? এটা অক্সিজেনের ভান্ডার। তাহলে আদি হচ্ছে 3টা, 2, 3, 6, আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ, তারপর তোমার অক্সিজেনের ভান্ডার, এই 2টা ওয়ার্ড। হ্যাঁ, তারপর প দিয়ে দেখো কি লিখে রাখছি? 1। দেখো কি বলছে? বায়ুথলিকে প্লাবতা রক্ষাকারী অঙ্গ বলে। তাহলে রুই মাছের প্লাবতা রক্ষাকারী অঙ্গ কি? উত্তর হচ্ছে বায়ুথলি। ওকে, তারপর আছে তোমার স দিয়ে 2টা, কি সেগুলা? দেখো শব্দ উৎপাদন এবং শব্দ গ্রহণ। তার মানে কি 4 এবং 5, শব্দ উৎপাদন, শব্দ গ্রহণ। তাহলে এগুলা গেল আমার আজমল স্যারের পড়া। আমার এক্সট্রা কিছু পড়া আছে, সেগুলা কি? সেগুলো হচ্ছে তোমার
সেগুলো দেখো আলিম স্যারের বইয়ে বলা। তাহলে আপোষে দেখো আন নিচে আমি 2 লিখছি, কেন 2 লিখছি দেখো, বায়োথলির যে অতিরিক্ত কাজগুলো আছে 2 নাম্বার কাজটা কি অভিযোজনক্ষম ভাষালঙ্গ, তাহলে এটা কি আর মধ্যে চলে আসতেছে। তারপরে প নিচে লিখছি 5, মানে কি দেখো বায়োথলি প্রতিধ্বনি সৃষ্টিকারী অঙ্গ, বায়োথলি কি প্রতিধ্বনি সৃষ্টিকারী অঙ্গ, তাহলে এটাও কি 5-এ চলে আসতেছে প দিয়ে। আর তোমার 4 এবং 6 কি দেওয়া সংবেদী অঙ্গ এবং শ্বসন, এগুলো আছে না এখানে 4, 6, তাহলে সংবেদী অঙ্গ, শ্বসন, শব্দ উৎপাদন, শব্দ গ্রহণ, এই ওয়ার্ডগুলো হচ্ছে তোমার কি আছে, এই ওয়ার্ডগুলো হচ্ছে তোমার সবগুলা স দিয়ে। তাহলে এইভাবে তুমি আপোষ দিয়ে সবগুলা কাজ মনে রাখতে পারো। 2টা কাজ বাদ পড়ছে কিটা, সেগুলো হচ্ছে 1 নাম্বারটা দেখো বায়োথলিকে কি বলা হয় উদস্থিতির অঙ্গ বা হাইড্রোস্ট্যাটিক অঙ্গ। তাহলে রুই মাছের উদস্থিতির অঙ্গ বা হাইড্রোস্ট্যাটিক অঙ্গ কাকে বলা হয়, বায়োথলিকে। কারণ কি সে হচ্ছে তার যে মানে রুই মাছকে ভাসতে সহায়তা করে। তারপরে তোমার যথাযথ মাধ্যাকর্ষণ কেন্দ্র রক্ষা, ওকে। তাহলে এই 2টা কাজ এক্সট্রা, এগুলো একটু মুখস্থ করে নিবা 1 এবং 3। তারপরে দেখো রুই মাছের বায়োথলি, বায়োথলি হচ্ছে 2 ধরনের আছে। দেখো কি বলছে, গ্রাসনালী ও বায়োথলির মধ্যে সংযোগকারী নালীর উপর ভিত্তি করে টেলিওস্ট মাছকে 2 ভাগে ভাগ করছে। এখন গ্রাসনালী ও বায়োথলির সংযোগকারী নালী মানে কি তোমার অন্ন নালী বা গ্রাসনালী, একই কথা কিন্তু, অন্ন নালী বা গ্রাসনালী 2টা হচ্ছে একই কথা, ওকে। আর টেলিওস্ট মাছ মানে কি, এটা হচ্ছে অ্যাক্টিনোপ্টেরিজিড বা মানে এমনি মাছের একটা সাব ক্লাস হচ্ছে টেলিওস্ট। তাহলে টেলিওস্ট কিন্তু অন্য কিছু না, একটা জাস্ট সাব ক্লাস। কি ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ফাইসোস্টোমি, একটা ফাইসোক্লিস্টি। ফাইসোস্টোমি মানে কি যাদের নিওমেটিক নালী আছে, আর ফাইসোক্লিস্টি মানে যাদের নিওমেটিক নালী নাই। কি বললাম, যাদের নালী আছে তারা ফাইসোস্টোমি, আর যাদের নালী নাই তারা ফাইসোক্লিস্টি। উদাহরণ কি, ফাইসোস্টোমির উদাহরণ হচ্ছে রুই মাছ এবং কাতলা মাছ, আর ফাইসোক্লিস্টির উদাহরণ হচ্ছে কই, টাকি। তাহলে এগুলো একটু মুখস্থ করতে হবে, ওকে। তাহলে তোমার ফাইসোস্টোমির উদাহরণ কি রুই মাছ এবং কাতলা মাছ, আর ফাইসোক্লিস্টি কি কই মাছ, টাকি মাছ। তাহলে সবার যাতে এটা মুখস্থ থাকে, ওকে। আচ্ছা নেক্সট হচ্ছে আরেকটা স্পট এক্সাম, আমি জাস্ট 30 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা 30 সেকেন্ড বা 1 মিনিট সময় দিচ্ছি, তোমরা হচ্ছে একটু পুরাতন পড়াগুলো দেখো, আমি একটা স্পট এক্সাম আবার। আমি তোমাদের কমেন্টগুলো এর মাধ্যমে চেক করি, এর মধ্যে তোমরা হচ্ছে একটু 30 সেকেন্ড জাস্ট পেজগুলো একবার উল্টায় দেখো, কি কি পড়াইছে এই পেজগুলো উল্টায় দেখো, এগুলোর মধ্যেই আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে স্পট এক্সাম 2 3টা প্রশ্ন আছে, তোমরা একটু আনসার করে ফেলো। স্পট এক্সাম 2 3টা প্রশ্ন, আমি তোমাদের আনসারগুলো একটু চেক করি, ওকে। আচ্ছা টেলিওস মাছ কি তোমরা জিজ্ঞেস করতেছো, বললাম তো টেলিওস মানে কিছুই না, তোমার এই যে অ্যাক্টিনোপ্টেরা যে একটা মাছের শ্রেণী, তেমনি টেলিওস কি একটা সাব ক্লাস টাইপ, মানে অনেক কিছু এরকম সাব ক্লাস থাকে না, তাহলে টেলিওস হচ্ছে জাস্ট মাছের একটা সাব ক্লাস, ওকে। আচ্ছা তাহলে আমাদের আনসার চলে আসছে অলরেডি। তোমার সিলিয়াক মেসেন্টারিক ধমনী কোথায় রক্ত সরবরাহ করে না, উত্তর কি হবে বি, দেহ প্রাচীর, কারণ দেহ প্রাচীরে কে সরবরাহ করে, প্যারাটাল ধমনী। বায়োথলির কাজ নয় কোনটি, শব্দ সৃষ্টি, প্রতিরক্ষা, আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ, প্লবতা রক্ষা। কি হবে উত্তর, সি নাম্বার প্রতিরক্ষা, কারণ রুই মাছের প্রতিরক্ষাকারী অঙ্গ হচ্ছে তোমার আইস। আর লাস্টে কি আছে, রুই মাছের দেহের প্রতি পাশে কয়টা ফুল কার্ডস থাকে, উত্তর কি 5টা। যদি আমি বলতাম, এখানে তো অপশনে 10 দেই নাই, তাহলে কনফিউশনের কোনো সুযোগ নাই। যদি বলতাম কয়টা, তাহলে 5টা। আর যদি বলে রুই মাছের দেহে ফুল কার্ডসের সংখ্যা কত, উত্তর হবে 10। বাট আদারওয়াইজ যদি বলে প্রতি পাশে, প্রতি পাশে মেনশন মানে কি এক সাইড চাচ্ছে, তার মানে উত্তর হবে তোমার 5, ওকে। ঠিক আছে, আমরা আমাদের ক্লাসের প্রায় লাস্ট ধাপে চলে আসছি, আর বেশিক্ষণ সময় নিব না। তাহলে দেখো রুই মাছের প্রজনন এবং জীবন বৃত্তান্ত, আমাদের ক্লাসের থার্ড হাফে আমরা চলে আসছি। তাহলে প্রজনন জীবন বৃত্তান্ত থেকে কি মনে রাখতে হবে, 2টা ওয়ার্ড, একটা হচ্ছে তোমার মেসোরকিয়াম, আর একটা হচ্ছে মেসোভ্যারিয়াম। খেয়াল করো মেসোরকিয়াম, রকিয়ামে ক আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে শুক্রাশয়, শুক্রাশয় ক আছে না, তাহলে শুক্রাশয়ের আবরণীকে বলা হয় মেসোরকিয়াম। আর তোমার ডিম্বাশয়, ডিম্বাশয় মানে কি ইংলিশে বলা হয় ওভারি, তাহলে ওভারি মানে কি যে মেসোভ্যারিয়াম ওভারি, তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ওকে। তাহলে মেসোরকিয়াম এবং মেসোভ্যারিয়াম। তারপর নেক্সট কি বলা আছে, রুই মাছ কখন প্রজননক্ষম হয়, উত্তর হচ্ছে 2 বছর বয়সে। তাহলে রুই মাছ কখন প্রজননক্ষম হয়, উত্তর কি 2 বছর বয়সে রুই মাছ প্রজননক্ষম হয়। আর তারা প্রজননের জন্য
তৈরি হয় হচ্ছে জুন জুলাই মাসে। এই যে খেয়াল করো, প্রজননের জন্য তৈরি হয় কি 2 বছর বয়সে জননক্ষম হয়। তারপরে রুই মাছ কি হয় জুন জুলাই মাসে প্রজননের জন্য তৈরি হয়। তারপরে একটা কথা বলা, রুই মাছ তার প্রতি কেজি দেহ ওজনের জন্য কতটুকু মানে ডিম উৎপাদন করে? উত্তর হচ্ছে 1 লক্ষ থেকে 4 লক্ষ। ঠিক আছে, রুই মাছ তার প্রতি কেজি দেহ ওজনের জন্য কি করে? 1 লক্ষ থেকে 4 লক্ষ ডিম উৎপাদন করে। এই ইয়াটাকে বলা হয় ফিকান্ডিটি। আমরা একটু পরেই পড়বো একটা স্লাইডে ফিকান্ডিটি কি। তারপর নিষেক, নিষেক থেকে পড়তে হবে। নিষেক কোথায় হয়? রুই মাছের নিষেকটা হয় পানিতে, এবং বহির্নিষেক হয়, অর্থাৎ মানে স্ত্রী রুই মাছটা হচ্ছে ডিম ছাড়ে আর পুরুষটা হচ্ছে স্পার্ম ছাড়ে, দুইটা মিলে পানির মধ্যেই হচ্ছে নিষেকটা হয়। যেন রুই মাছের নিষেককে কি বলে? বহির্নিষেক। আর এই নিষেকের সময় পানিতে তাপমাত্রা থাকে 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। আলিম স্যারের বইয়ে বলা পানিতে এই সময় তাপমাত্রা থাকে 24 থেকে 28। তাহলে এখানে তুমি একটু টান দিয়ে লিখে নাও 24 থেকে 28। ওকে, তাহলে রুই মাছ কি হয় 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। আলিম স্যারের বই এটা বলা। আর আজমল স্যারের বই কি বলা? 27 থেকে 30 ডিগ্রি। আর লাস্ট পয়েন্ট, সেটা কি? নিষিক্ত ডিমকে জাইগোট বলে। তোমরা সবাই জানো স্পার্ম এবং ওভাম মিলে কি তৈরি করে? জাইগোট তৈরি করে, তাই না? এই জন্য কি বলছে? নিষিক্ত ডিমকে জাইগোট বলে। এবার দেখো আমি তোমাদেরকে যে স্লাইডটার কথা বলছিলাম, এইটা হচ্ছে তোমার কম্পিনিয়ন বুকে আছে। এই স্লাইডটা সম্পূর্ণটাই কম্পিনিয়ন বুকে আছে। ঠিক আছে, তাহলে খেয়াল করো কি আছে, কিছু ওয়ার্ড, কিছু সংজ্ঞা দেওয়া। সবার প্রথমে দেখো ডিম কি বলা? রুই মাছের ডিমের সাইজ কত? ডিমের ব্যাস 4.1 থেকে 4.8 মিলিমিটার। তারপরে দুইটা ওয়ার্ড আছে। ডিমের ধরন, ডিম হচ্ছে দুই রকম থাকে, একটা ডিমার্সাল ডিম, একটা প্যালাজিক ডিম। ডিমার্সাল মানে কি? দেখো ড দিয়ে ডিমার্সাল, ড দিয়ে কি? ডুবা। তার মানে কি? যেসব ডিম নিষেকের পরে ডুবে যায় সেগুলোকে বলে ডিমার্সাল ডিম, আর যেসব ডিম নিষেকের পরে ভেসে থাকে সেগুলোকে বলে প্যালাজিক ডিম। যেমন ডিমার্সাল ডিমের উদাহরণ হচ্ছে রুই মাছ। রুই মাছ নিজেই একটা ডিমার্সাল ডিমের উদাহরণ। ওকে, আর প্যালাজিক ডিম কি? প্যালাজিক ডিম হচ্ছে সামুদ্রিক মাছ। এই যে বিভিন্ন সামুদ্রিক মাছ যা আছে, হাঙ্গর টাঙ্গর টিমি টিমি যাই বলো, এগুলো হচ্ছে প্যালাজিক ডিমের উদাহরণ। তারপরে দেখো কিছু ওয়ার্ড, একটা হচ্ছে স্পনিং। স্পনিং, স্পনিং জিনিসটা কি? স্ত্রী রুই মাছ ডিম পাড়তেছে, পুরুষ রুই মাছ কি শুক্রাণু নিঃসরণ করতেছে, এই যে প্রক্রিয়াটা এটাকে বলে স্পনিং। এটা কত সেকেন্ডের মধ্যে হয়? 15 সেকেন্ডের মধ্যে। তারপর ইন্ডিও স্পনিং। ইন্ডিও স্পনিং মানে কি? এই যে আমরা বিভিন্ন মাছের হ্যাচারি আছে, হ্যাচারিগুলোর মধ্যে কি হয়? আর্টিফিশিয়ালি হচ্ছে ব্রিডিং করা হয় না মাছের, এই আর্টিফিশিয়াল ব্রিডিংটাই হচ্ছে ইন্ডিও স্পনিং। কি করা হয়? মাছের মধ্যে এইচসিজি হরমোন অর্থাৎ হিউম্যান কোরিওনিক গনোড্রোপিন, এই হরমোনটা ইনজেক্ট করা হয় মাছের মধ্যে। হিউম্যান কোরিওনিক গনোড্রোপিন হরমোনটা ইনজেক্ট করা হয়, সাথে হচ্ছে পিটুইটারি গ্রন্থিও ইনজেক্ট করা হয়। তারপর ফিকান্ডিটি অলরেডি বলা হয়েছে, রুই মাছ তার প্রতি কেজি দেহ ওজনের জন্য 1 লক্ষ থেকে 4 লক্ষ ডিম উৎপাদন করে, এই ক্ষমতাকে বলে ফিকান্ডিটি। নেক্সট আছে তোমার অ্যাট্রেসিয়া কি আর ব্রুড মাছ কি। অ্যাট্রেসিয়া মানে তোমার রুই মাছ, স্ত্রী রুই মাছ ডিম পারলো, ঠিক আছে, কিন্তু এটা মানে উপযুক্ত পরিবেশ পাইলো না, যে সে হচ্ছে গিয়ে মানে পানির মধ্যে যে অক্সিজেন নাই, ওই তাপমাত্রাটা নাই, তাহলে ডিম পাড়ার পরে কি সেগুলো আবার সে তার বডি থেকে শোষণ করে ফেলবে, এটাকে বলে অ্যাট্রেসিয়া। আর লাস্টে আছে ব্রুড মাছ, অর্থাৎ যৌন পরিপক্ক রুই মাছকে বলে ব্রুড মাছ, অর্থাৎ যেই রুই মাছটা কি হয় অ্যাডাল্ট হয়ে গেছে এটাকে বলে ব্রুড মাছ। এবার দেখো আমাদের লাস্ট টপিক, রুই মাছের জীবন চক্র। জীবন চক্র থেকে কি মনে রাখতে হবে? দেখো রুই মাছের কি হয়, জাইগোট তৈরি হচ্ছিল, জাইগোটে কি হয় 30 থেকে 45 মিনিট পরে ক্লিভেজ হয়। ক্লিভেজটা কোন ধরনের? মেরোব্লাস্টিক ক্লিভেজ, অর্থাৎ বেশি কুসুমযুক্ত ডিমের আংশিক ক্লিভেজ যেটা হয়। এটা সম্পর্কে ডিটেইলস সলভ ক্লাসে বলবো। তাহলে তোমরা যদি কেউ পারো, ঠিক আছে, তোমরা যদি কেউ ওটা পারো আমাকে ওই যে কমেন্টে লিখে জানাবে সলভ ক্লাসে। এখন তো ক্লাস তো জমে না, তাহলে মুখে বলতে পারতা, তাহলে কমেন্ট আগে রেডি করে রাখবা, আমি দেখবো কে সবার আগে এটার উত্তর দিচ্ছে। ওকে, তাহলে ক্লিভেজটা মেরোব্লাস্টিক। ক্লিভেজের পরে কি তৈরি হয়? এই যে এখানে অনেক লাইনগুলা দাগ দেওয়া, তো এই লাইনগুলোতে আমি এখানে যাচ্ছি না, এই যে যা যা দাগ দেওয়া আছে, তো এই প্রত্যেকটা ধাপ আমি হচ্ছে সবকিছু তোমাদের জন্য একটা টেবিল বানিয়ে নিয়ে আসছি। এখানে জাস্ট যা যা দাগ দেওয়া আছে এগুলা পড়লেই চলবে, বা তোমার একটা টেবিল আছে, ক্লাস নোটের মধ্যেও একটা টেবিল করে দিয়েছি। তাহলে জীবন চক্র ফার্স্টে কি জানতে হবে একটু তোমরা দেখো। জীবন চক্রের ধাপের আগে এবার আসো একটু জোকস করি। হ্যাঁ, আমরা অনেকক্ষণ পড়লাম, তাহলে তোমরা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও, তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে তোমাদের ফেভারিট ভিলেন কে, তোমাদের বাংলা ছবির ফেভারিট ভিলেন কে, আমি একটু শুনি তোমাদের কার কাকে পছন্দ। তোমরা যদিও এখন অবশ্য বাংলা ছবি টবি দেখার একটা প্রচলন নাই বেশি, তারপরেও হয়তো ছোটকালে তো দেখছোই, আমরা ছোটকালে ডিশ টিশ ছিল না, গ্রামে থাকতাম, তখন হচ্ছে কি তখন এরকম অনেক দেখতাম মানে বাংলা ছবি। তাহলে বলো তোমাদের বাংলা ছবির, আচ্ছা ভিডিও চলে যায়নি, আমি নিজে একটা হোয়াইট পেজ আনছি, ভিডিও যায়নি। আচ্ছা ডিপজল, মিশা, আচ্ছা ম্যাক্সিমাম মনে হয় ডিপজল বলবে নাকি? আচ্ছা সবাই মানে ডিপজলের পক্ষপাতী বেশি,
ম্যাক্সিমামই হচ্ছে ডিপজল আনসার করতেছে, ডিপজল মিশা। আচ্ছা ঠিক আছে, ডিপজল এবং মিশা সওদাগর তোমরা বলতেছো তাই না? তাহলে আমি আমার ফেভারিট হচ্ছে কি জাম্বু। তোমাদের কি মনে আছে, তোমরা কি চিনো জাম্বুকে? এই যে মোটা করে একটা ভিলেন যে ছিল, এখন তো ছবি করে না, তোমরা কি জাম্বুকে চিনো? আচ্ছা, আমার ফেভারিট কিন্তু এই জাম্বু। কারণ কি, এই জাম্বু হচ্ছে নিষেকের পর পর কি কি ঘটনা হয়, নিষেকের পরে কোন ঘটনাটা কখন হয়, এটা আমাকে মনে রাখতে সহায়তা করে জাম্বু। তোমরা সিসিমপুর দেখছো, সিসিমপুরের টুকটুকি একটা শো করতো না, গোলাপি এখন ট্রেনে, তেমনি জাম্বুর কি হলো, জাম্বুর হচ্ছে একদিন জাম্বুরা খাইতে মনে চাইছে, ঠিক আছে, জাম্বুরা খাইতে মনে চাইছে, জাম্বুরা কে পাইরা দিবে, সে নিজে হচ্ছে গাছে উঠে গেল। তাহলে আমরা কি লিখবো, এই যে নিষেকের পরবর্তী ধাপগুলো মনে রাখার জন্য জাম্বু এখনটা আমি লিখলাম না, ঠিক আছে, এখনটা স্কিপ করলাম, জাম্বু এখন গাছে, কারণ এখনটা আমাদের হচ্ছে লাগবে না। তাহলে জাম্বু গাছে বা জাম্বু এখন গাছে, মাউস দিয়ে লিখতেছি তো এই জন্য হচ্ছে লেখা তারা ভাগে, হ্যাঁ আমার লেখা এত খারাপ না। আচ্ছা, তাহলে তোমার এই জাম্বু এখন গাছে, এটাতে কি মনে রাখবা তুমি, দেখো খুব সুন্দর। নিষেকের পর সবার প্রথমে কি হয়, ফার্স্ট হচ্ছে জাইগোট তৈরি হয়, শুক্রাণু এবং ডিম্বাণু মিলে কি তৈরি করে, জাইগোট তৈরি করে। তারপর জাইগোট কি হয়, মানে হচ্ছে মরুলা, তাহলে জাইগোট থেকে পরবর্তী ধাপটা কি হবে, উত্তর হচ্ছে মরুলা। তারপর মরুলার পরে ব দিয়ে কি, এন্ড ব দিয়ে আবার তোমরা ভাইবো না যে ভাই বাংলা ছবির কথা বলতেছে, তাহলে মনে হয় মরুলার পরে বুবলি আসবে, এই বু দিয়ে তো বুবলির কথা মনে পড়ে নাকি, তাহলে ব দিয়ে হবে তোমার ব্লাস্টুলা, এখানে কিন্তু আবার বুবলি টুবলি না, তাহলে ব দিয়ে কি ব্লাস্টুলা, হ্যাঁ আমি আবার বুবলি বলে ফেলতেছিলাম। আচ্ছা, আর লাস্টে কি হয়, সবার লাস্টে গ্যাস্ট্রুলা, আর গাছ এ মানে কি, এ দিয়ে হচ্ছে অর্গানোজেনেসিস লাস্টে। তাহলে মনে রাখবা নিষেকের পরে কি কি হয়, জাম্বু এখন গাছে, তাহলে জাইগট, মোরোলা, ব্লাস্টোলা, গ্যাস্ট্রোলা। আর যাতে কারো কোনো প্যাচ লাগে না, তোমাদের মোরোলা, ব্লাস্টোলা, গ্যাস্ট্রোলাতে অনেক প্যাচ লাগতো, স্পেশালি মোরোলা এবং ব্লাস্টোলাতে, তাহলে তোমার যাতে কারো কোনো ভুল না যায়। এই যে আমি এখন এই জাম্বুর কথা বললাম, তোমরা হচ্ছে গিয়ে সেটা এই যে উল্টাপাল্টা কথাবার্তা কিন্তু শুরু করবে না, খবরদার। আমি পরে হচ্ছে কমেন্ট দেখে তারপর কিন্তু ব্লক টক দিব আবার পরে। আচ্ছা, কেউ কি আবার জাম্বুকে চিনতেছে না, তোমার তো জীবন বৃথা, জাম্বুকে চিনতেছো না, ঠিক আছে। তাহলে নেক্সট তোমার এই যে এখন কমেন্ট বন্ধ, হ্যাঁ অনেক কথাবার্তা বলছে এখন বন্ধ, তাহলে জাম্বু এখন গাছে, জাইগোট, মরুলা, ব্লাস্টুলা এবং গ্যাস্ট্রুলা। তাহলে আমরা দেখি কি কি হয়, হ্যাঁ এই যে দেখো শুক্রাণু ডিম্বাণু মিলে কি হচ্ছে, নিষেক হচ্ছে, নিষেক হয়ে কোন ধরনের নিষেক, বহি নিষেক, কি তৈরি হয়, জাইগোট। তাহলে জাইগোট কি, একটু আগে আমরা লাইনটা পড়ছি যে নিষিক্ত ডিমকে জাইগোট বলা হয়, তাহলে জাইগোটের মধ্যে কি হয়, ক্লিভেজ হয়, ক্লিভেজ মানে কি ভাঙন, জাইগোটটা একটা কোষ, এটা হচ্ছে বারবার হচ্ছে মাইটোসিস হয়, হয়ে কি তৈরি হয়, মরুলা তৈরি হয়। তাহলে দেখো মেরোব্লাস্টিক ক্লিভেজ হয়, কি হয়, আঙ্গুরের থোকার মতো মরুলা, মানে কি তোমার জাইগোট অনেকগুলা ক্লিভেজ হয়ে ভাঙতে 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 কি হয়, ছোট ছোট মরুলা হয়ে যায়। তাহলে এই ছোট ছোট কোষপিণ্ড, এই প্রত্যেকটা কোষকে কি বলে, ব্লাস্টোমিয়ার। তাহলে মরুলার প্রত্যেকটা কোষকে কি বলে, ব্লাস্টোমিয়ার। মরুলার কোষগুলা কি হয়, ব্লাস্টোমিয়ার গুলা পরে হচ্ছে এরকম অ্যাসেম্বলি প্যারেডের মতো সজ্জিত হয়ে যায়, দেখো একটা ডিম্বাকার লাইনে সজ্জিত হয়ে যাচ্ছে, একটা সিঙ্গেল লাইনে, এই সিঙ্গেল লাইনটাকে বলে কি, ব্লাস্টোডার্ম। আর তোমার মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি করে তারা এই সজ্জিত হয়ে, সেটাকে বলে কি, ব্লাস্টোসিল। তাহলে এটাই কি ব্লাস্টুলা ধাপ, ব্লাস্টুলা ধাপের দুইটা অংশ, একটা ব্লাস্টোডার্ম, একটা ব্লাস্টোসিল। ব্লাস্টোসিল মানে কি, সিল মানে ফাঁকা গহ্বর বা জায়গা, আর ব্লাস্টোডার্ম কি, এই যে একটা কোষের লেয়ার, এই যে ব্লাস্টোমিয়ারের একটা লেয়ার। আর ব্লাস্টুলা থেকে লাস্টে গ্যাস্ট্রুলা হয়, গ্যাস্ট্রুলা থেকে হয় অর্গানোজেনেসিস। ক্লিয়ার কথাটা? ওকে। তারপরে দেখো এই যে রুই মাছের জীবন চক্র একটু আগে দেখাইছিলাম, এখানে অনেক কথাবার্তা লিখে, এখন যদি তোমাদের আমি দাগাই দিচ্ছি কি কি পড়তে হবে, তোমাদের বইয়ের মধ্যে এটা দেখলে কিন্তু তোমার হচ্ছে গিয়ে একদম মাথা মাথা পুরো খারাপ হয়ে যায়, হাই হাই এটা কি দিল, রুই মাছের জীবন চক্র পড়তে গিয়ে তো নিজের নাম ধাম নিজের জীবনী ভুলে গেলাম, যে আমি যে মানুষ এটাই তো আমি ভুলে যাই এগুলো পড়তে গিয়ে। তাহলে এইগুলো হচ্ছে গিয়ে এই যে একটা ছকে দিয়ে দিচ্ছে, এটা কম্পিনিয়ন বুকের মধ্যে দেখবো খুব সুন্দর করে দেওয়া। তাহলে কি এটা, দেখো নিষেকের পরে কি হয়, আমরা কিছু ঘন্টা পড়বো কিছু দিন পড়বো। তাহলে সবার প্রথমে কি হয়, 12 ঘন্টা সময়, ওদের চোখে কালো দাগ দেখা যায়, তুমি নিজে চিন্তা করো, সে অনেক দিন ধরে পড়তেছে, এই যে তোমরা যেমন এখন না ঘুমায়া পড়তে 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 কি হয়, চোখের মধ্যে ডার্ক সার্কেল পড়ে যায়। তাহলে রুই মাছ কি হয়, এরকম 12 ঘন্টা জেগে আছে, সে অনেকক্ষণ ধরে ঘুমায় না, তার চোখের মধ্যে ডার্ক সার্কেল হয়। তাহলে এটাকে কি বলতেছে, মানে চোখে কালো দাগ পড়ে বা ডার্ক সার্কেল, তোমরা যেটা দিয়ে মনে রাখো, ডার্ক সার্কেল বা কালো দাগ। ওকে। তারপর আছে তোমার 24 ঘন্টা কি হয়, ফুলকার্চ, ওই যে বলছিলাম অস্থিময় ফুলকার্চ, প্রত্যেকটি ফুলকা সূত্র এক একটি অস্থিময় আর্চে অবলম্বিত, তাহলে ওই ফুলকার্চটা কখন দেখা যায়, 24 ঘন্টার সময়। তারপর 36 ঘন্টা কি দেখা যায়, বক্ষ পাখনা।
48 ঘন্টা সময়, এই যে অনেক বড় একটা টপিক কি সেটা বায়ুথলি, তাহলে রুই মাছের বায়ুথলি কখন দেখা যায়? 48 ঘন্টার সময়। ওকে, তারপর 72 ঘন্টার সময় কি হয়? রুই মাছের লার্ভা দশা শেষ, মানে ডিম ফুটে লার্ভা বের হয়, এই লার্ভা দশাটা এখন শেষ। তাহলে এখন তাকে কি বলা হবে? এই সময়টাকে বলা হয় কি? ডিম পোনা, রেণুপোনা বা হ্যাচলিং এর বয়স। এগুলো সম্পর্কে আমি একটু ডিটেইলস সলভ ক্লাসে বলবো, ছবি দেখাবো তোমাদের সলভ ক্লাসে। ওকে, তোমাদেরকে সলভ ক্লাসে আমি ছবি দেখাবো এগুলার, যে ডিম পোনা কি, রেণু পোনা কি, তারপর ধানি পোনা কি, আঙ্গুলি পোনা কি। তো তোমরা হচ্ছে ওই সময়টা কিন্তু একটু দেখতে পারো। আচ্ছা, তারপর দেখো তোমার 72 ঘন্টা সময় কি হয়? লার্ভা দশা সমাপ্তি। এই সময়টাকে বলা হয় ডিম পোনা, রেণু পোনা বা হ্যাচলিং এর বয়স। এখন এখানে ঝামেলা কই? ওই যে আমি ফার্স্ট পেজ পড়ানোর সময় বলছিলাম হালদা নদীর রেণু পোনা বা ডিম পোনার বয়স 4 দিন। তাহলে তুমি কি করবা? তোমার যদি হচ্ছে গিয়ে ঘন্টা দিয়ে প্রশ্ন থাকে তখন উত্তর করবা 72 ঘন্টা, বাট যদি বলে কয় দিন তাহলে বুঝবা ফার্স্ট পেজ থেকে প্রশ্ন হয়েছে, উত্তর হবে কয় দিন? 4 দিন। তাহলে এটা যাতে মনে থাকে। ওকে, তাহলে যদি বলে কয় দিন, উত্তর হবে 4 দিন, বাট যদি বলে কয় ঘন্টা, উত্তর কি? 72 ঘন্টা হবে। ওকে, এটা যাতে মনে থাকে। তারপরে তার ডিম পোনা শেষ। এবার নেক্সট যে পোনাটা তৈরি হবে সেটাকে বলে ধানি পোনা বা আঙ্গুলি পোনা। নেক্সট যেটা তৈরি হবে ধানি পোনা বা আঙ্গুলি পোনা। অ্যাকচুয়ালি ধানি পোনা এবং আঙ্গুলি পোনা দুইটা আলাদা জিনিস, আমি ছবিতে দেখাবো সলভ ক্লাসে। তুমি জাস্ট এখন যেহেতু আজমল স্যারের বইয়ে বলা যে 96 ঘন্টার সময় যেটা হয় সেটাকে ধানি পোনা বা আঙ্গুলি পোনা দুইটাই বলা হয়, তাহলে তুমি জাস্ট এই কথাটাই মনে রাখো। তাহলে 96 ঘন্টার সময় কি বলা হবে? ধানি পোনা বা আঙ্গুলি পোনা। তারপর নেক্সট আছে তোমার লাস্ট দুইটা মনে রাখবা, 5 দিন আর 15 দিন। 5 দিনের সময় কি হয়? রুই মাছের লেজে একটা লাল দাগ দেখা যায়, ওইটা দেখে হচ্ছে বাছাই করে যে হ্যাঁ এটা রুই মাছের পোনা। আর লাস্ট যেটা আছে তোমার সেটা কি? 15 দিন। 15 দিনের সময় কি দেখা যায়? ওই যে ফার্স্টে একটা ম্যাক্সিলারি বারবেলের কথা বলছিলাম তোমাদেরকে, এই ম্যাক্সিলারি বারবেল মাথায় যেটা ছিল, এই ম্যাক্সিলারি বারবেলটা হচ্ছে তোমার তখন দেখা যায়। তাহলে এই পয়েন্টগুলো তোমার ভালো করে মনে রাখতে হবে। ওকে, তাহলে আমি আবার রিপিট করছি। 12 ঘন্টার সময় কি হয়? চোখে কালো দাগ বা ডার্ক সার্কেল, যেটা দিয়ে মনে রাখো। 24 ঘন্টার সময় ফুলকা আঁচ। 36 ঘন্টার সময় বক্ষ পাখনা। 48 ঘন্টার সময় বায়ুথলি। তারপর 72 ঘন্টার সময় কি হয়? তার লার্ভা দশা শেষ, অর্থাৎ ডিম পোনা, রেণু পোনা বা হ্যাচলিং এর বয়স এটা। তারপর 96 ঘন্টার সময় লার্ভা দশা শেষ, এখন যে পোনাটা এটাকে বলে ধানি পোনা বা আঙ্গুলি পোনা। তারপর 5 দিনের সময় রুই মাছের লেজে লাল দাগ দেখে এটা শনাক্ত করা হয়। আর 15 দিনের সময় কি দেখা যায়? ম্যাক্সিলারি বারবেল। আর লাস্ট এখানে যে কথাটা বলা, তুমি হচ্ছে এই যে দেখবা রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ, অনেক কথাবার্তা বলা। তো এই পেজে তোমার যত যাই বলা থাকুক কিছু পড়ার দরকার নেই, তুমি খালি মনে রাখবা যদি মাছ নিয়ে কোনো প্রশ্ন আসে, মাছের খনি, মৎস্য খনি, মাছের ব্যাংক, জিনের ব্যাংক, তারপরে মাছের ডাচ বাংলা, রূপালী, পূবালী, সোনালী, ইস্টার্ন ব্যাংক, যেই ব্যাংকই বলুক উত্তর একটাই। কোন নদী? উত্তর হচ্ছে হালদা নদী। ওকে, তোমার যে নদী বলো উত্তর কি হবে? যদি মাছ রিলেটেড কোনো নদী আসে উত্তর হবে অবশ্যই হালদা নদী। একদম চোখ বন্ধ করে তুমি হালদা নদী দাগাই দিয়ে আসবা। ঠিক আছে, এর মাধ্যমে আমাদের ক্লাস শেষ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের খুব তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে গেল। আমি যা যা পড়াইছি অলমোস্ট তোমার দুইটা অ্যাকচুয়ালি তিনটা বইয়ের ইনফরমেশন পড়াই দিছি, সাথে দুই একটা জিনিস বাদ আছে সেগুলো আমি সলভ ক্লাসে পড়াবো। তো তোমাদের আজকের ক্লাসে আমি যা যা পড়িয়েছি এইগুলাই তোমার পরীক্ষায় আসবে। ওকে, একদম ক্লিয়ার কাট কথা, আমি যা যা পড়াইছি এর মধ্যে থেকেই থাকবে, নতুন কোনো কিছু আবির্ভাব হবে না। তো তোমরা যদি এগুলা পড়ো, তোমরা বায়োলজিতে যেই স্পেশাল এক্সামের 25, তারপরে তোমার রেগুলার এক্সামের যে 85, একদম ফুল মার্কসই পাইতে পারবা। ঠিক আছে, হয়তো বা একটা দুটো এদিক ওদিক হইতে পারে, বাট আদারওয়াইজ ম্যাক্সিমাম মানুষের 80+ পাওয়ার কথা। আমি যা যা পড়াইছি এটা থেকে ম্যাক্সিমাম মানুষের ক্লাসে কিন্তু 80+ পাওয়ার কথা। ঠিক আছে, আর পড়াশোনার ব্যাপারে যেটা সেম কথা, তুমি পড়ার সময় পুরো বইটা একবার রিডিং দিবা, এটা জাস্ট তোমার নিজের নলেজের জন্য। বা আজকে যেগুলো দিছি এগুলোতে তোমার পুরো বই রিডিং না দিলেও চলবে, তুমি জাস্ট একটু তোমার নলেজ থেকে নলেজ বাড়ানোর জন্য তুমি একটু রিডিং দিতে পারো। যদি তোমার মনে হয় যে ভাইয়া ক্লাসে কিছু বলে নাই, কিছু বাদ দিছে, হয়তোবা আরেকটু এক্সট্রা জিনিস তুমি পড়তে চাচ্ছ, ইউ আর মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নেই। বাট আমি যা যা পড়াইছি এর বাইরে থেকে আমার মনে হয় না, আমার পার্সোনালি মনে হয় না প্রশ্ন আসা সম্ভব রুই মাছ থেকে। তোমাকে 3টা বই পড়ানো হয়েছে, আজমল স্যার, আলিম স্যার, মাজেদা ম্যাডাম, 3টা বই পড়ছো, এর চেয়ে বেশি আর কি পড়বা? তোমার তো অলরেডি রুই মাছের উপর পোস্ট গ্রাজুয়েশন হয়ে গেছে। আমরা সলভ ক্লাসে যদি কিছু বাকি থাকে ওগুলো পড়ে সবাই হচ্ছে যার যার পিএইচডি ডিগ্রি নিয়ে যাবা, মাছের উপর থেকে সবাই যার যার পিএইচডি ডিগ্রি নিয়ে যাবা। ওকে, আর যা যা ম্যাটেরিয়ালস আছে সব আপলোড দিয়ে দেওয়া হবে। আর ক্লাস লেকচার আপলোড দিলে তোমার ক্লাস লেকচারে কিন্তু বইয়ের প্রতিটা পেজ আছে, ওইটাই কিন্তু তোমার দাগানো বই, এর সাথে তোমাকে আলাদা করে দাগানো বই দেওয়া হবে।
বাট তোমার ক্লাস লেকচার কিন্তু প্রত্যেকটা জিনিস আছে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাল্লাহ কালকে আবার 8:30টার সময় সলভ ক্লাসে দেখা হবে। সলভ ক্লাস এমনি তো তোমরা বেশি মানুষজন তো করো না, বাট যারা যারা মনে করো যে দরকার তোর করতে আসতে পারো। যে প্রশ্নগুলো তো ম্যাক্সিমাম সমস্যা থাকবে না, কারণ আজকে সব পড়াই দিছি। তোমার প্রশ্ন যা যা আছে তুমি জাস্ট এক্সট্রা কি খেয়াল রাখতে হবে, এই যে এক্সট্রা কি কি পড়াইছি এই জিনিসগুলো একটু সলভ ক্লাসে দেখে নিবা। ওকে, তাহলে সবার সাথে আশা করি সলভ ক্লাসে দেখা হবে। আর সবাই হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, এবং বাইরে টাইরে বেশি একটা যাও না, কারণ কোচিং তো বাসায় বসেই করতেছো। আর বাইরে গেলেও মাস্ক পরো, স্যানিটাইজার ইউজ করো, সেফ থাকো, ঠিক আছে? কারণ অ্যাডমিশনের সময়টা খুবই ক্রুশিয়াল। এখন যদি অসুস্থ হয়ে যাও তোমার 10-12 দিন একটা লস যাবে। এই ট্রমাটা কিন্তু 10-12 দিন লস যাওয়া মানে তোমার 5-6টা চ্যাপ্টার, কিন্তু এটা কিন্তু তোমার এই ল্যাকিংসটা তোমার লাস্ট পর্যন্ত থেকে যাবে। সো সবাই পড়াশোনার কন্টিনিউটি ধরে রাখো। কোনোদিন এরকম হতে পারে পড়া ভালো লাগছে না, যদি এরকম হয় যে হ্যাঁ আমার পড়তে ভালো লাগতেছে না, সেদিন কি করবা, একটু গ্যাপ নিবা, গ্যাপ নিয়ে তুমি পরের দিন বেশি করে কভার করে নিবা, ঠিক আছে? বাট সব সময় পড়াশোনার মধ্যে থাকতে হবে। তুমি অল দা টাইম যাতে তুমি তোমার পড়াশোনার মধ্যেই থাকো, পড়াশোনার উপর তোমার ফোকাস রাখতে হবে, ঠিক আছে? এটা যাতে সবার মাথায় থাকে। ভালো করে পড়লে ইনশাল্লাহ তুমি চান্স পাবা। তুমি জাস্ট এটাই মনে রাখো, কে কি পারলো না পারলো সেটা ফ্যাক্টর, তুমি তোমার প্রিপারেশন ভালো করে নিবা, তুমি হার্ড ওয়ার্ক করবা, তাইলে তুমি চান্স পাবা, ঠিক আছে? তাহলে সবার জন্য বেস্ট অফ লাক রেগুলার এক্সামগুলোর জন্য। ইনশাআল্লাহ সলভ ক্লাসে আবার দেখা হবে, এবং আশা করব সবাই এক্সাম দিবা। আর তোমরা ক্লাস করো অনেক মানুষ, কিন্তু এক্সাম কিন্তু বেশি মানুষ দাও না, এটা কিন্তু খুব খারাপ অভ্যাস। সবাই এক্সাম দিবা প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। সবাই প্লিজ হচ্ছে তোমার রিকোয়েস্ট, সবাই এক্সাম দিবা। আর ক্লাসের ভিডিও অনেকক্ষণ থাকবে, তোমার ঘাসফড়িং এর ভিডিও তো মনে হয় এখনো আছে আজকে রাতে। আর হচ্ছে আজকে প্যারালাল কোর্সে তোমাদের ঘাসফড়িং এর ক্লাস আছে 6টার সময়। তখন আমি 6টার সময় আবার দেখা হবে। তো যাদের যাদের মনে হয় ঘাসফড়িং আমি যা যা পড়াই দিছিলাম এতেই তোমার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, তারপর যদি মনে হয় যে ঘাসফড়িংটা একটু আবার পড়বা, আবার ক্লিয়ার করবা, নতুন করে পড়ার দরকার নেই। অ্যাটলিস্ট তুমি জাস্ট তোমার ক্লাসের পড়াগুলা, তুমি ক্লাসে যদি কথাগুলো শুনো তাহলে কিন্তু তোমার অনেক বেশি পড়া আবার ক্লিয়ার হয়ে যাবে। তুমি জাস্ট আবার শুনলা, সেটাই তোমার উপকার হবে। তাহলে সন্ধ্যা 6টার সময় আবার দেখা হবে। আমি ভুলে গেছিলাম প্যারালাল কোর্সের কথা। তাহলে সবাই থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর যার কোনো সমস্যা থাকবে কমেন্ট বক্সে করো কমেন্ট, জুলজির আমি সব আনসার দিব। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।